নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSCওয়ালা। আশা করি সবাই ভালোবাসো। WBCS মেইনস পরীক্ষা আমাদের 2023 সালের ইতিমধ্যেই কন্ডাক্ট হয়ে গেছে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো এই ভিডিওতে আমরা WBCS 2023 মেইনস পেপার 4, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপার, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং টেকনোলজি এই যে তিনটে পোর্শন আছে, এই তিনটে পোর্শন থেকে কি কোয়েশ্চেন পরীক্ষাতে এসছে সেই পার্টটার একটা কমপ্লিট অ্যানালিসিস করব। ঠিক আছে? তো ভিডিওটা সবার জন্যই, যারা এক্সাম দিয়েছো তাদের জন্য, যারা এক্সাম দেওনি নেক্সট ইয়ার দেবে তাদের জন্য, প্রত্যেক স্তরের পরীক্ষার জন্য, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য এটা হেল্পফুল। তো ভিডিওটা সবাই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি নাম্বার অফ কোয়েশ্চেন্স আমরা অ্যানালিসিস করি, তো দেখা গেছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনোলজি এই যে পোর্শন তিনটে আছে বা এই যে সাবজেক্ট তিনটে আছে, সেই সাবজেক্ট তিনটে থেকে আমাদের মোরললেস 80 থেকে 81টা কোয়েশ্চেন এসছে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থেকে টোটাল 80টা কোয়েশ্চেন এসছে। ওকে, তো আমি এই ভিডিওতে পুরো সেই 80টা কোয়েশ্চেনের কমপ্লিট ডিসকাশন করব, কমপ্লিট অ্যানালিসিস করব। কোন চ্যাপ্টার থেকে এসছে, কোন জায়গা থেকে এসছে, তার উত্তরগুলো কি হবে। হ্যাঁ, নেক্সট ইয়ার বা আগামী যে কটা পরীক্ষা আমাদের আছে সেই পরীক্ষাগুলোতে এই পার্টগুলো থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, সমস্ত পার্টই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। তো প্রথমে ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে স্যার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপার অনেকের কাছে একটা আনপ্রেডিক্টেবল পেপার, যে স্যার এখানে হচপচ ব্যাপার আছে। হ্যাঁ, কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট নয়, যেমন আমাদের হিস্ট্রি থেকে 100 মার্কস পুরো বাধা ধরা, জিওগ্রাফি থেকে 100 মার্কস বাধা ধরা, পলিটি, ইকোনমিক্স সেটাও তাই। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেপারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্ট্যাটিক, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই টোটাল পোর্শন থেকে টোটাল 200টা প্রশ্ন আসার কথা। এবার যদি তুমি ট্রেন্ড ফলো করো, এবছর যে পেপারটা এসছে সেই পেপারে দেখা গেছে যে 200টার মধ্যে প্রায় 125টা কোয়েশ্চেন, 125 কোয়েশ্চেন এসছে পুরোপুরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পার্টটা থেকে, যেটা পুরোপুরিভাবে সায়েন্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো লাস্ট 2-3 বছরের ট্রেন্ড দেখলে দেখা যাবে যে নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু পেপার 4-এ সায়েন্সের পার্ট থেকে বেশি আসছে। এই জন্য তোমাকে গুরুত্ব এই পেপারে দিতে হবে। যারা WBCS পরীক্ষা নিয়ে ভাবছো আগামী দিনে, ঠিক আছে, যারা আগামী 24 সালের এক্সাম দিচ্ছ, 24 সালের একবারই প্রিলি মেইনস পাস করতে চাইছো, সবাই সেটাই চায়, তো তারা এখন থেকেই ঠিক প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়াল গুরুত্ব দাও। কারণ কোনো পেপার যদি এখানে তোমার খারাপ হয়ে যায়, কিন্তু তুমি আলটিমেট সিলেকশন পাবে না। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। আমাদের মেইনস পরীক্ষায় যে যে পার্টটা এসছে সেই পার্ট টোটাল কি কি বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনোলজি, কমপ্লিট অ্যানালিসিস। চলো প্রথম কোয়েশ্চেন দেখো। যারা কন্টেন্ট ফলো করেছো, যারা আমাদের সঙ্গে সাকসাম ব্যাচে, সাকসাম 1.0, 2.0, 3.0তে যারা পড়েছো, যাদের সিলেবাস মোটামুটিভাবে আমি প্রিলি লেভেলের হোক বা মেইনস লেভেলের হোক মোটামুটিভাবে একটা জায়গাতে এনে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, তারা জানো যে প্রায় 2 থেকে 3টে কোয়েশ্চেন বাদ দিলে প্রত্যেকটা কোয়েশ্চেনই পুরো কন্টেন্ট থেকে হুবহু এসছে। এবার সেইগুলো স্ক্রিনশট লাগাতে গেলে অনেকটা সময় লাগবে। যারা কন্টেন্ট দেখেছো তারা প্রত্যেকটা চ্যাপ্টার, আমি এখানে নাম বলছি, সেই চ্যাপ্টারের কন্টেন্টে চলে যাবে, সেখানে দেখবে যে এই কন্টেন্ট পুরো দেওয়া আছে। দেখো, প্রথম কোয়েশ্চেন বলেছে যে এর মধ্যে কোনটা সব থেকে বেশি ইলাস্টিক, কোনটা এর মধ্যে সব থেকে বেশি ইলাস্টিক, এটা জানতে চেয়েছে আমাকে। তো ইলাস্টিক সব থেকে বেশি স্যার কোনটা হবে? ইলাস্টিক হবে স্টিল স্যার। স্টিল এর মধ্যে সব থেকে বেশি ইলাস্টিক। কি কারণের জন্য, বা ইলাস্টিসিটি প্রপার্টিটা বেসিক্যালি কি, এইটা যদি আমি তোমাকে বলি, তো ইলাস্টিসিটি প্রপার্টি মানে হচ্ছে যে ডিফর্মিং ফোর্স দিয়ে কোনো একটা বডির কনফিগারেশনকে চেঞ্জ করলে কত তাড়াতাড়ি সেই বডি আবার আগের কনফিগারেশনে ফিরে আসতে পারে, এই পার্টটাকে বলা হয় বেসিক্যালি ইলাস্টিসিটি। তো সেখানে দেখা যায় যে স্টিলের ইলাস্টিসিটি সব থেকে বেশি। আমাকে তোমরা কমেন্ট করবে এই চারটের মধ্যে কার ইলাস্টিসিটি সব থেকে কম। মোর ইলাস্টিকের জায়গায় যদি লেস ইলাস্টিক দিত তাহলে কোনটা উত্তর হতো? ঠিক আছে, 2 নম্বর। দেখো, পাউন্ডাল ইজ দ্য ইউনিট অফ, বানান ভুল আছে, এখানে ইউ হবে। পাউন্ডাল কার ইউনিট? তো তোমাকে আমি বলি যে পাউন্ডাল যদি আমি ইউনিটের রেসপেক্টে বলি, দেখো 1 পাউন্ড যদি হতো, সেই 1 পাউন্ড মানে কত গ্রাম আমরা জানি স্যার? 1 পাউন্ড মানে 453.6 গ্রাম। কিন্তু এখানে যে পাউন্ডাল কথাটা বলেছে না, এই পাউন্ডাল হচ্ছে ইউনিট অফ ওয়েট, মানে পাউন্ডাল হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স একটা। ঠিক আছে, মানে আমি যদি ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলি বা ভৌত রাশির কথা বলি, এটা হবে হচ্ছে ফোর্সের ব্যাপার।
ঠিক আছে, বা বলের ব্যাপার। তাহলে এই যে ফোর্স বা বলের ব্যাপারটা এখানে আছে, তাহলে ফোর্সের ইউনিট আমরা কি জানি স্যার? ফোর্সের ইউনিট আমরা জানি স্যার নিউটন। ফোর্সের ইউনিট নিউটন। তার মানে তোমাকে এখানে খুঁজতে হবে যে কোনটা এর মধ্যে একটা ফোর্সকে রিপ্রেজেন্ট করছে। স্যার ফোর্সকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ওয়েট, দ্যাটস ওয়াই ওয়েট উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক আছে, মাস মানে তো আমাদের কেজি, মোমেন্টাম মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আর এনার্জি মানে তো জুল, এটা আমরা জানি। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য ডাউনলিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সি ব্যান্ড ট্রান্সপন্ডার। দেখো এটা টেকনোলজি থেকে এই প্রশ্নটা এসছে, মেইনসের ব্যাচে যারা যারা ছিলে তাদের টেকনোলজি পার্টে এই পার্টটা পুরো কমপ্লিট করানো আছে। ঠিক আছে, টেকনোলজির কন্টেন্ট দেখলে, নোটস দেখলে তোমরা বুঝতে পারবে, যেখানে আমাদের ইনফরমেশন টেকনোলজি, নেটওয়ার্কিং টেকনোলজির পার্ট করানো আছে সেখানে। সি ব্যান্ড স্যাটেলাইট বা প্যারামিটার বা সি ব্যান্ড ট্রান্সপন্ডার কোথায় লাগে? স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সি ব্যান্ডে ডাউনলিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড হচ্ছে 3.7 থেকে 4.2 গিগাহার্জ। তো অ্যাজ পার দ্য অপশন আমাদের 4 গিগাহার্জ উইল বি দ্য কারেক্ট আনসার। 4 গিগাহার্জ আমাদের উত্তর হবে অ্যাজ পার দ্য অপশন। ঠিক আছে, আচ্ছা তো এখানে রেঞ্জ টু রেঞ্জ ভ্যারি করতে পারে। দেখো আমাদের ইন্টারনেট যেরকম আপলিঙ্ক ডাউনলিঙ্ক হয়, মানে আপলোড স্পিড ডাউনলোড স্পিড হয়, তো ঠিক তেমনভাবেই আমাদের সি ব্যান্ড ট্রান্সপন্ডার IEEE বলা হয় সেই পার্টটাকে। তো সেটা হলো বেসিক্যালি 3.7 থেকে 4.2 গিগাহার্জের মধ্যে এটা ভ্যারি থাকে। আর ব্যান্ডউইথ কত যদি জানতে চায়, সেই ট্রান্সপন্ডারের ব্যান্ডউইথ হবে 36 মেগাহার্জ, 36 মেগাহার্জ। এটা কোথা থেকে দিয়েছে স্যার? এটা টেকনোলজি পার্ট থেকেই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, পরেরটা হচ্ছে বেস কোয়ালিটি কোল। ভাই এটা একদম ছেলে ভোলানো কোয়েশ্চেন, এসব কোয়েশ্চেনের উপরে কাট অফ ডিপেন্ড করবে না, কারণ এই সমস্ত প্রশ্ন যারা ধরো এক্সাম দিতে গেছে মেন্স পরীক্ষা তারা সবাই পারবে। কাট অফের কোয়েশ্চেন আলাদা আছে, সেই কোয়েশ্চেন আমি দেখাচ্ছি। অ্যান্থ্রাসাইট কয়লা, তো তুমি আমাকে বলবে যে এর মধ্যে কোন কয়লাটা সব থেকে লিস্ট কোয়ালিটি কোল, মানে কার মধ্যে কার্বনের পার্সেন্টেজ সব থেকে কম প্রেজেন্ট থাকে, সেটা আমাকে তোমরা কমেন্টে বলো। নেক্সট পরের কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচারাল অকারিং পলিমার। এটা যদি তোমরা পলিমারের নোটটা দেখো, মানে অর্গানিক কেমিস্ট্রিতে যে পলিমারের পার্ট করানো আছে ব্যাচে, হ্যাঁ তোমার অর্গানিক কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস যদি তোমরা দেখো, তো সেখানে দেখতে পারবে এটা পুরো চার্টের মধ্যেই দেওয়া আছে। ফলোইং ন্যাচারাল অকারিং পলিমার, ন্যাচারাল অকারিং পলিমার কারা হবে? স্টার্চ বলো, সেলুলোজ বলো, হ্যাঁ আইসোপ্রিন বলো, যেগুলো আমাদের গদ, রজন, আঠা, এইগুলো যে পার্টগুলো আছে সেগুলো আমাদের সবকটাই ন্যাচারাল অকারিং পলিমার হবে। নাইলন হচ্ছে ফার্স্ট আর্টিফিশিয়াল পলিয়ামাইড যেটা তৈরি হয়েছে। নিওপ্রিন মানে আমাদের সিনথেটিক রাবার, আর টেফলন মানে তো পলিটেট্রাফ্লুরোইথিলিন, যেটা দিয়ে ননস্টিক ক্রকারি তৈরি করা হয়, অ্যাসিড অ্যালকালি অ্যাটাক ফ্রি। ঠিক আছে, তো বাদবাকি তিনটে হলো সিনথেটিক, আর স্টার্চ, সেলুলোজ এগুলো হবে আমাদের ন্যাচারাল। নেক্সট 10 নম্বর দেখো, সলিউশন কেমিস্ট্রি চ্যাপ্টার যদি তোমরা দেখো, সলিউশন কেমিস্ট্রিতে এই পার্টটা আছে টিন্ডাল এফেক্ট। আচ্ছা টিন্ডাল এফেক্ট জিনিসটা কি স্যার? আমরা জানি যে স্যার টিন্ডাল এফেক্ট 1869 1869 বিজ্ঞানী টিন্ডাল তিনি প্রথম লক্ষ্য করেন যে কোলোয়েডাল সলিউশন যেগুলো আছে, যেখানে সলিউট পার্টিকেলের ডায়ামিটার তার রেঞ্জ হয় 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেন্টিমিটার। তো এই -5 থেকে -7 সেন্টিমিটারের মধ্যে যাদের সলিউট পার্টিকেলের ডায়ামিটার আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে লাইট যখন সেই সলিউশনের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তখন সেই লাইটের একটা ব্রাইট ইন্টেন্স স্ক্যাটারিং এফেক্টের জন্য সেই জিনিসটা একটা উজ্জ্বল প্রভা দেখায়। তো আমি যদি এই সলিউশনটা বলি, ধরো এই সলিউশনটা নর্মাল ওয়াটার আছে, আর এই সলিউশনটা চক ডাস্ট এবং ওয়াটার আছে। এবার চক হলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের বা এই পার্টিকেলের যে ডায়ামিটারের সাইজ, সলিউট পার্টিকেল যেটা কম পরিমাণে আছে প্রেজেন্ট, সেটা 10⁻⁻5 থেকে -7 সেন্টিমিটারের রেঞ্জের মধ্যে থাকে, এবং এই রেঞ্জের মধ্যে থাকার জন্য এই সলিউশনটা কোলোয়েডাল সলিউশন হিসেবে কাজ করে। তো এর মধ্যে যখন লাইট পাঠানো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা লাইটের ব্রাইট স্টারের মতো এই জিনিসটা দেখাচ্ছে, এবং আলোর স্ক্যাটারিং এফেক্ট এর মধ্যে দেখার জন্য এই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে লাইট ফেড হয়ে যাচ্ছে। তার মানে এখানে তোমাকে খুঁজতে হবে যে কোনটা কোলোয়েডীয় দ্রবণ। তো কোলোয়েডীয় দ্রবণ এর মধ্যে কে আছে স্যার? চক পাউডার এবং ওয়াটার মিক্সার আছে। সো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার, চক পাউডার এবং ওয়াটার। বাদ বাকি আমাদের অ্যালাম বলো, ফটকিরি প্লাস জলের মিক্সার, চিনি জলের মিক্সার বলো, কেমেনোফোর যেটা ভায়োলেট কালার হয়, কেমেনোফোর প্লাস ওয়াটার মিক্সার, এগুলোর ডায়ামিটারের সাইজ তার মধ্যে ম্যাচ করে না। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা আমি বলবো যে একটু অ্যাডভান্স কোয়েশ্চেন এসছে। এটা নর্মাল আসে হচ্ছে টিন্ডাল এফেক্ট কোন ধরনের সলিউশনের জন্য অ্যাপ্লিকেবল, যেটার উত্তর হবে আমাদের কোলোয়েডাল সলিউশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন বানাই পরেরটা। দ্য ফ্রিকোয়েন্সি অফ সিম্পল পেন্ডুলাম যদি এফ হয়, যদি একটা সিম্পল পেন্ডুলামের ফ্রিকোয়েন্সি এফ হয়, ঠিক আছে, মানে সরল দোলক
তার কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইন দ্য এনার্জি, এখানে কোয়েশ্চেনটা ভুল আছে, এই এনার্জির জায়গায় কাইনেটিক এনার্জি এটা বলা উচিত, কাইনেটিক এনার্জি না হলে হবে না। তুমি দেখো আমি যদি একটা কমপ্লিট অসিলেশনকে ফলো আপ করি বা দেখি, তাহলে কি বলছি, ওয়ান কমপ্লিট অসিলেশন, ফলো আপ করো তো কি আছে। ওয়ান কমপ্লিট অসিলেশন যখন তুমি বলবে তখন তুমি বলবে যে স্যার একটা কমপ্লিট অসিলেশনে দুবার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, দুবার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হয়। তো কি বলছি আমি, টোয়াইস পোটেনশিয়াল এনার্জি পিই, পোটেনশিয়াল এনার্জি টোয়াইস স্যার ম্যাক্সিমাম হচ্ছে, আর টোয়াইস দুবার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে স্যার যাই হবে সেটা সবসময় দুবার হবে, তার মানে তার ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তার মানে একবার কমপ্লিট অসিলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ এনার্জিতে কত হবে স্যার, 2f হবে। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন। ঠিক আছে, 2f উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আচ্ছা, দুটো পজিশন আছে, একটা পজিশনকে বলে এক্সট্রিম পজিশন, একটা পজিশনকে বলা হয় মিন পজিশন। তো এক্সট্রিম পজিশন কোনটা আছে ভালো করে লক্ষ্য করো, এক্সট্রিম পজিশন হচ্ছে মিন পজিশন থেকে যে আইদার দুটো সাইডে যাচ্ছে, সেই দুটো সাইড হচ্ছে একটাকে আমরা বলি এক্সট্রিম পজিশন, আর মাঝখানে যেই পজিশনটা আছে সেই পজিশনটাকে বেসিক্যালি বলা হয় মিন পজিশন। এবার ভালো করে লক্ষ্য করো, এক্সট্রিম মানে হচ্ছে এই পজিশন দুটো, আর মিন পজিশন হচ্ছে এটা। এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, স্থিতিশক্তি তার সর্বাধিক হয়, এই পজিশনটা আমি বলছি এক্সট্রিম পজিশন, এই পজিশনটা আমি বলছি এক্সট্রিম পজিশন, আর এই পজিশনটা হচ্ছে মিন পজিশন। তো এক্সট্রিম পজিশনে আমি বলবো পোটেনশিয়াল এনার্জি এর কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। এখানেও আমি কি বলবো, পোটেনশিয়াল এনার্জি স্যার কি হচ্ছে, তার ম্যাক্সিমাম হচ্ছে। আর মিন পজিশনে আমি কি বলবো, কাইনেটিক এনার্জি স্যার ম্যাক্সিমাম হচ্ছে। ওকে, এই হচ্ছে তার সেন্স, এটা মাথায় রাখবে একটা কমপ্লিট অসিলেশনে। এবার আমাকে তোমরা বলবে এই মিন পজিশন থেকে যখন দুদিকে অসিলেট করছে এই ম্যাক্সিমাম যতটা যাচ্ছে এই ডিস্টেন্সটাকে কি বলা হয়। ঠিক আছে, যে মিন পজিশন থেকে আইদার সাইডে যখন দুবার যাচ্ছে তার ম্যাক্সিমাম যতটা ডিস্টেন্স কভার আপ করছে, ম্যাক্সিমাম ডিস্টেন্স বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, সেটাকে কি বলে, এটা আমাকে কমেন্টে বলবে। নেক্সট পরেরটা দেখি আমরা, 12 নম্বর। হুইচ ট্রানজিশন আর স্টাডিড বাই ইউভি স্পেকট্রোমিটার, ইউভি স্পেকট্রোমিটার দিয়ে কোন ট্রানজিশন স্টাডি করা হয় এটা জানতে চাইছে। তো ইউভি একটা কি টাইপের রে স্যার, ইলেকট্রোম্যাগনেটিক রে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ইউভির 3টে পার্ট হয়, ইউভিএ, ইউভিবি, ইউভিসি, তার মধ্যে ইউভিসি হচ্ছে হাই এনার্জেটিক রে। তাহলে যদি তাই হয় তাহলে আমরা বলবো যে স্যার ইউভি দিয়ে আমরা কি করি, ইউভি দিয়ে আমাদের ইলেকট্রনিক ট্রানজিশন দেখা হয়। সো অপশন নাম্বার বি কারেক্ট আনসার হবে। তো যার এটা পেপার যেখান থেকে আমি এটা নিয়েছি, এই ছেলেটি অনেকগুলো উত্তর বেসিক্যালি ভুল দাগিয়ে এসছে, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাবে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এটা বায়োলজির কোয়েশ্চেন, এটা এখানে রাখা হয়েছে যদিও। হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোহাইড্রেট ইজ নট এ মনোস্যাকারাইড, এর মধ্যে কোনটা মনোস্যাকারাইড নয়। দেখো ল্যাকটোজকে যদি আমরা ভাঙি না তাহলে দুটো জিনিস তৈরি হয় যেটাকে বলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তো এই জন্য ল্যাকটোজ আমাদের কি হবে, ল্যাকটোজ হচ্ছে আমাদের একটা ডাইস্যাকারাইড। বাদবাকি গ্লুকোজ বা ফ্রুক্টোজ বলে এগুলোকে হেক্সোজ বলা হয়। যেমন গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, তার মধ্যে থাকে সিএইচও। গ্লুকোজের মধ্যে কি থাকে স্যার, সিএইচও গ্রুপ থাকে, সিএইচও। এই যে সিএইচও গ্রুপ থাকলো এর মধ্যে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এইটা হচ্ছে আমাদের গ্লুকোজ। আবার যখন আমরা ফ্রুক্টোজের মধ্যে দেখব, ফ্রুক্টোজের মধ্যে কিটোন গ্রুপ থাকে, সি ডবল বন্ড ও গ্রুপ থাকে এইটা, তো এইটাকে বলা হয় হচ্ছে কিটোজ। ঠিক, তো এই দুটো হলো হেক্সোস, আর রাইবোসকে বলা হয় হচ্ছে পেন্টোজ শর্করা বা পেন্টোজ কার্বোহাইড্রেট। ঠিক আছে, বেশ, তো ল্যাকটোজ এই সেন্সে আনসার হবে এটা। নেক্সট 17 নম্বর, এটা তোমরা সলিউশনের চ্যাপ্টারে দেখবে কলিগেটিভ প্রপার্টি বলে একটা পার্ট আলাদা করে আমার করানো আছে। তো সেই কলিগেটিভ প্রপার্টি চ্যাপ্টারের মধ্যে যদি তুমি চলে যাও তাহলে এই কোয়েশ্চেনটা তুমি উত্তর পেয়ে যাবে। তো ব্যাপারটা কি, যে একটা নন ভোলাটাইল সলিড যদি ওয়াটারের মধ্যে অ্যাড করা হয় তাহলে তার বয়লিং পয়েন্ট কি হবে। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো। ধরো স্যার আমার কাছে আছে সল্ট আর ওয়াটারের মিক্সচার। তো বলবে যে স্যার লবণকে যদি জলের মধ্যে মিক্স আপ করা হয় তাহলে লবণ সেটা তো আমাদের একটা সলিড, এটা ঠিক আছে, এটা সলিউট কম পরিমাণে আছে তাই। এবং লবণ কি নর্মাল খোলা অবস্থায় রাখলে বাতাসে উবে যাবে না, দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে নন ভোলাটাইল। অন্যদিকে ওয়াটার যদি আমি বলি, স্যার ওয়াটার হবে ভোলাটাইল। তাহলে তুমি যদি একটা পাত্রের মধ্যে শুধুমাত্র লবণ আর জলের মিক্সচার রাখো, লবণ আর জলের মিক্সচার রাখলে জল দেখবে সেটা উড়ে যাচ্ছে, লবণ দেখবে সেটা পাত্রের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে এই যে উড়ে গেল এবং থেকে গেল, এই যে ব্যাপারটা বলছি, তো নন ভোলাটাইল সলিড যদি ওয়াটারের মধ্যে অ্যাড করা হয়, নর্মাল আমরা
জলের ক্ষেত্রে যদি বয়লিং পয়েন্ট বলি তো বলবে H2O এর ক্ষেত্রে তার স্যার বয়লিং পয়েন্ট হচ্ছে 100°C। কিন্তু সল্ট ওয়াটার যদি বলা হয় তো সল্ট ওয়াটারের বয়লিং পয়েন্ট কি হবে বলো, বাড়বে নাকি কমবে? ও কি ঠিক দাগিয়েছে? বলবে হ্যাঁ স্যার, নর্মাল জল 100°তে ফুটতে আরম্ভ করে, সল্ট থাকলে তো জলের সঙ্গে ইন্টারাকশনের জন্য সে তো সল্ট ওয়াটারকে টেনে রাখবে না, ওয়াটারকে বাষ্প দশায় যেতে দেবে না, তো ভেপার প্রেশার কমে যাবে তার অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভেপার প্রেশার বা বাষ্পচাপ কমে যাবে, বাষ্পচাপ কমে গেলে তার বয়লিং পয়েন্ট 100°C বেশি হয়ে যাবে। এবার কতটা পরিমাণ সল্ট উপস্থিত আছে, কতটা পরিমাণ বাষ্পচাপ পাওয়া যাচ্ছে, তো সেটা ক্যালকুলেশন করে সেটাকে দেখানো যায়। তো এটা কি হবে, যদি একটা নন ভোলাটাইল সলিড ওয়াটারের মধ্যে অ্যাড করা হয় তবে তার ভেপার প্রেশার অবশ্যই ইনক্রিজ করবে, এটা কলিগেটিভ প্রপার্টি বলে। ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টার আছে, সেই সলিউশন চ্যাপ্টারে এই জিনিসটা পাবে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ঠিক আছে, আচ্ছা স্যার, নো ডাউট, ঠিক আছে স্যার। 21 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ মোস্ট সুইটেবল মেকিং পার্মানেন্ট ম্যাগনেট। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পার্মানেন্ট ম্যাগনেট বলে কথাটা আছে না, এই পার্মানেন্ট ম্যাগনেট বলেই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে। অনেকে এটার উত্তর সফট আয়রন দাগিয়ে এসছে, না, সফট আয়রন কোথায়, ইলেকট্রোম্যাগনেট বা টেম্পোরারি ম্যাগনেট যদি আমি কখনো তৈরি করি, টেম্পোরারি ম্যাগনেট, তো সেই টেম্পোরারি ম্যাগনেটের ক্ষেত্রে আমাদের সফট আয়রন কোডটা গুরুত্বপূর্ণ। টেম্পোরারি ম্যাগনেটের ক্ষেত্রে আমি বলবো সফট আয়রন ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমরা পার্মানেন্ট ম্যাগনেট বানাতে যাই তার জন্য স্টিল ইম্পর্টেন্ট। এই টেম্পোরারি ম্যাগনেটের সফট আয়রনের মধ্যে আমরা তার পেঁচিয়ে, সলিনয়েড তার পেঁচিয়ে তার মধ্যে কারেন্ট পাঠিয়ে সেটাকে ম্যাগনেটে কনভার্সন করতে পারি। যতক্ষণ পর্যন্ত কারেন্ট তার মধ্যে দিয়ে পাঠানো হবে ততক্ষণ পর্যন্ত তারা ম্যাগনেট হিসেবে কাজ করবে। কারেন্ট বন্ধ করে দেবো, ম্যাগনেটের ম্যাগনেটিজম প্রপার্টি পুরো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে টেম্পোরারি ম্যাগনেট বলেছে, তো টেম্পোরারি ম্যাগনেট বললে স্যার আমাদের স্টিল, ভুল বললাম, পার্মানেন্ট ম্যাগনেট বলেছে, পার্মানেন্ট ম্যাগনেট বলেছে স্টিল কারেক্ট আনসার, টেম্পোরারি ম্যাগনেট বললে সফট আয়রন কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বা ইলেকট্রোম্যাগনেট যদি বলে সেটাও আমাদের সফট আয়রন কারেক্ট আনসার হবে। ঠিক আছে স্যার, ভালো কথা। তো এই প্রশ্নগুলো এসছে, এটা ম্যাগনেটিজম চ্যাপ্টার যদি তোমরা খোলো আমার কন্টেন্টের, ম্যাগনেটিজম চ্যাপ্টার থেকেই এই প্রশ্নটা এসছে। মনে হচ্ছে যে এক্সামিনার যিনি ছিলেন তিনি হয়তো সেট করার আগে আমার পেপার দেখে বা আমার নোটস দেখে হয়তো কোয়েশ্চেন পেপার সেট করতে গেছে। ঠিক আছে, যারা পড়েছো তারা তো জানো, যারা পড়োনি জাস্ট কন্টেন্টটা কি একবার দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ক্লাস যারা করেছো তো জানোই। চলো, এটাকে বলা হয় কলিফর্ম কাউন্ট। ওয়াটার পিউরিটি ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ, ওয়াটার পিউরিটি ঠিক কার অ্যাবসেন্সে ডিনোট করা হয়, এটাকে কলিফর্ম কাউন্ট বলা হয়, বা কলিফর্ম ব্যাকটেরিয়া যেটাকে কোলাই বলা হয়। কোলারে এর ডায়ামিটারের সাইজ থেকে একটা প্রশ্ন বোধহয় বায়োলজিতে এসছে, তো এইটাকে বলা হয় কলিফর্ম কাউন্ট। তো কলিফর্ম কাউন্ট প্রক্রিয়া হচ্ছে জলকে জীবাণুমুক্তকরণ, মেনলি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে, জার্মসগুলোকে কিল করা বা রিমুভ করা, সেটাকে বলা হয় কলিফর্ম কাউন্ট। নেক্সট 24 নম্বর, বা খুব ভালো প্রশ্ন, একটা সোপ বাবেলকে যদি নেগেটিভ চার্জ দেওয়া হয়, সোপ বাবেল নেগেটিভ চার্জ দেওয়া হলে দেন ইট রেডিয়াস, ভালো করে বোঝো। কোয়েশ্চেনটা অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে কোয়েশ্চেনটা ইনকমপ্লিট, এই জন্য ছেলেটা এটা দাগিয়ে এসছে, নাথিং ক্যান বি প্রেডিক্টেড অ্যাট ইনফরমেশন ইজ ইনসাফিসিয়েন্ট, বা দাগ দিয়েছে এখানে। কিন্তু তুমি একটা সিম্পল জিনিস লক্ষ্য করো, ধরো তোমার কাছে একটা এরকম সোপ বাবেল আছে, ঠিক আছে, ধরো তোমার কাছে এরকম একটা সোপ বাবেল আছে, তো এই সোপ বাবেলের ওপরে কি বলেছে, নেগেটিভ চার্জ আছে, তো এটা নেগেটিভ চার্জ। তুমি বলো নেগেটিভ পজিটিভ স্যার যাই থাকুক, সিমিলার যদি চার্জ হয়, সিমিলার চার্জ তো রিপালশন করবে। নেগেটিভ পজিটিভ তুমি যাই বলো, সিমিলার চার্জ আছে, তো সিমিলার চার্জ হলে তো সেই জিনিসটা রিপালশন হবে। ঠিক আছে, তাহলে চার্জগুলো যদি বিকর্ষণ করে তাহলে চার্জগুলো অনেক দূরে 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 ছড়িয়ে যেতে চাইবে, তাহলে দূরে দূরে যদি ছড়িয়ে যেতে চায় তাহলে এর রেডিয়াস আস্তে আস্তে কী হবে, বাড়বে, তো এ তো এক্সপ্যান্ড করবে না। এখানে পজিটিভ যদি থাকতো, প্লাস চার্জ যদি থাকতো, তাও সেই জিনিসটা এক্সপ্যান্ডই করতো। প্লাস মাইনাস থাকলে অন্যরকম ব্যাপার হতো, কিন্তু প্লাস বা মাইনাস দুটোর মধ্যে একটা চার্জ দিয়ে যদি এই জিনিসটাকে দেওয়া হয় এর সারফেসের ওপরে, তবে সেই জিনিসটা এক্সপ্যান্ডই হবে। তাহলে এক্সপ্যান্ড হলে তার রেডিয়াস, সবসময় আমাকে বলেছে রেডিয়াস কি হবে স্যার, রেডিয়াস উইল বি ইনক্রিজেস অলওয়েজ। খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দিলে অনেকের ভুল হয়ে যাবে, রাইট। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা, ওয়াটারকে ডিসইনফেক্টেন্ট করা হয় কি দিয়ে, জলকে জীবাণুমুক্তকরণ করা হয় কি দিয়ে, এটা জানতে চাইছে। ডিসইনফেক্টেন্ট মানে হচ্ছে KMnO4 Cl2 দুটোই হবে আমাদের। ক্লোরিন দিয়ে আমরা সুইমিং পুল ওয়াটার যেগুলো আছে সেগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট করি। KMnO4 তো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, জানো, জলের চ্যাপ্টারে এগুলো সব করানো আছে। ওকে, KMnO4 এটা থেকে 2020 প্রিলিমসে বোধহয় এসেছিল যে KMnO4 কি হিসেবে কাজ করে, সেখানে ডিসইনফেক্টেন্ট
এবং অক্সিডাইজিং এজেন্ট দুটোই অপশানে ছিল, ঠিক আছে? বেশ, তো তাদের জারণ ধর্ম আছে। নেক্সট, ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর কোনটা? ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিয়াক্টর যদি জিজ্ঞেস করে, বার্কের আরেকটা নাম সেটা হচ্ছে অপ্সরা, ঠিক আছে? তো আমাকে বলো যে কমেন্টে যে বার্কের যে নামকরণটা হয়েছে সেটা কার নাম অনুযায়ী বার্কের নামকরণটা হয়েছে, এটা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? বেশ, ইন্ডিয়ার প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর যেটা অপসরা উত্তর হবে। নয়েজ ইন দ্য টেম্পারেচার অফ সান কম্পেয়ার টু দ্য আর্থ ইজ মোর দ্যান, এই কোয়েশ্চেনটা একটু আনকমন কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেনটার মানেটা ক্লিয়ার নয়। নয়েজ ইন টেম্পারেচার অফ সান, ঠিক আছে? সানের নয়েজ আর্থের নয়েজের থেকে, নয়েজ টেম্পারেচার সানের আর্থের নয়েজ টেম্পারেচার থেকে কত গুণ বেশি, এটার অ্যাকুরেট ডেটা নেই, এটা অ্যাজ পার দ্য অপশান 1,00,000 গুণ উত্তর হবে, ঠিক আছে? 1,00,000 গুণ উত্তর হবে। তোমরা আমাকে কমেন্টে বলবে যে সূর্যের, হ্যাঁ, সূর্যের ইন্টারনাল কোর পার্ট যেটা আছে সেটি, যেটা মানে যেখানে বেসিক্যালি হাইড্রোজেনটা জ্বলে হিলিয়াম গ্যাসে কনভার্সন হচ্ছে, তো তার যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা কত, ঠিক আছে? একদম ভেতরের পার্ট, ইন্টারনাল কোর পার্ট, তার টেম্পারেচার কত আছে এটা বলো। নেক্সট 35, দ্য এলিমেন্ট ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফিল, ক্লোরোফিলের সিনথেসিসের জন্য কোন এলিমেন্ট দরকার? এটা আর কি উত্তর দেবো বলো? ম্যাগনেসিয়াম কারেক্ট আনসার হবে, ঠিক আছে? তো ম্যাগনেসিয়াম উত্তর হবে অপশান নাম্বার সি, দ্যাট ইজ এমজি উইল বি দ্য কারেক্ট আনসার। এটার আর কি আছে? নেক্সট, আচ্ছা ক্যাপাসিটার, দেখো কম্পিটিটিভ পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা ভাই যেখানে ক্লাস 6 থেকে প্রশ্ন আসতে পারে, ক্লাস 11-12 থেকেও আসতে পারে, এর কোনো ওই হার্ড অ্যান্ড ফাস্ট সিলেবাস বলে কিছু হয় না, বুঝেছো? হুম হুম তার জলজান্ত এক্সাম্পল হচ্ছে এটা। এই যে ক্যাপাসিটার বলে যে জিনিসটা আছে, ধরো ক্যাপাসিটার জিনিসটা কি, যারা ক্লাস 12-এ ফিজিক্স পড়েছো তারা এই জিনিসটা জানো। আমি ইলেকট্রোস্ট্যাটিক্সে, বেসিক্যালি ইলেকট্রোস্ট্যাটিক্সের যে জায়গা আছে সেখানে ক্যাপাসিটার পার্টটা আলোচনা করে দিয়েছি। চার্জ ক্যাপাসিটারে এনার্জি রিসাইডস ইন, ভালো করে বোঝো যে ক্যাপাসিটার কিভাবে তৈরি করা হয়। এইটা একটা মেটাল প্লেট থাকে, যেই মেটাল প্লেটের সারফেসের ওপরে পজিটিভ চার্জ দেওয়া থাকে, এটা একটা মেটাল প্লেট থাকে যেই মেটাল প্লেটের সারফেসের ওপরে নেগেটিভ চার্জ দেওয়া থাকে। তো এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ এর মাঝখানে একটা ফিল্ড জেনারেট হয়, যেই ফিল্ডটাকে বেসিক্যালি বলা হয় ইলেকট্রিক ফিল্ড। তো পজিটিভ পার্ট ব্যাটারির প্লাস পার্টের সঙ্গে যুক্ত থাকে, যেটাকে আমরা বলছি ভি, মানে এখানে ব্যাটারির ভোল্টেজ ভি, আর নেগেটিভ পার্ট আমাদের মাইনাসের সঙ্গে যুক্ত থাকে। বেশ, তো তার চারপাশে এই তার মাঝখানে একটা ফিল্ড জেনারেট হচ্ছে, এবং তার যে এনার্জিটা আছে না, এই যে চার্জ ক্যাপাসিটার এনার্জি রিসাইডস ইন, এই এনার্জিটা কোথায় থাকে? এই দুটো প্লেটের মাঝখানে যে জায়গাটা আছে, মানে ফিল্ড যে এরিয়াটা আছে, এই ফিল্ড এরিয়াটার মধ্যে এই এনার্জিটা থাকে। এবার ক্যাপাসিটারের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা একটুখানি তোমাকে বলে দিই, যে কিউ ইজ ইকুয়াল টু সিভি, এইটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। কিউ ইজ ইকুয়াল টু সিভি, ভি মানে হচ্ছে আমাদের ব্যাটারির ভোল্টেজ, সি মানে হচ্ছে ক্যাপাসিটেন্স মানে ধারকত্ব বলে, আর কিউ মানে হচ্ছে চার্জ। তো এখান থেকে না এই সি এর ইউনিট নিয়ে পরীক্ষাতে প্রশ্ন জানতে চাইতে পারে। তাহলে ইউনিট অফ সি, তাহলে ইউনিট অফ সি মানে কিউ বাই ভি বলবে। কিউ মানে হচ্ছে আমাদের কুলম্ব, আর ভি মানে হচ্ছে আমাদের ভোল্ট। তো কুলম্ব বাই ভোল্ট মানে আমরা কি বলবো? এটাকে বলা হয় ফারাড। আর এই এনার্জিটা তাহলে স্যার কোথায় থাকে? এনার্জিটা কি বললাম? এই ফিল্ডের মধ্যে থাকে, তার মানে ইন দ্য ফিল্ড বিটুইন দ্য প্লেটস। সো অপশন নাম্বার সি যেটা দাগিয়েছে একদম কারেক্ট, এটাতে কোনো ভুল নেই, ঠিক আছে? তো একটু কঠিন কোয়েশ্চেন এটা, একটু কঠিন, ঠিক। এটা যারা একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারাই এই কোয়েশ্চেনটা করতে পারবে, আদারওয়াইজ এই কোয়েশ্চেনটা করা একটু ডিফিকাল্ট আছে, এটা ফ্যাক্ট। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি। আচ্ছা, কোনো একটা বডির মধ্যে যদি ফিক্সড টর্ক অ্যাপ্লাই হয় তাহলে সেই বডির তে কি জেনারেট হয়? ফিক্সড টর্ক কথাটা এখানে ইম্পর্টেন্ট। শোনো, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি স্যার, নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমরা জানি স্যার। তাহলে এফ মানে তো আমাদের ফোর্স হলো, ঠিক। এফ মানে হচ্ছে ফোর্স। কোনো একটা বডিতে ফোর্স দিলে কি জেনারেট হয় স্যার? বডিতে অ্যাক্সেলারেশন জেনারেট হয়। কোনো একটা বডিতে ফোর্স দিলে সেখানে কি জেনারেশন হয়? অ্যাক্সেলারেশন জেনারেশন হয়। তো এটা কার জন্য? লিনিয়ার মোশনের ক্ষেত্রে। লিনিয়ার মোশন মানে বডি ওয়ান ডাইমেনশন মুভ করছে, লিনিয়ারলি মুভ করছে। কিন্তু আমি যদি ইন কেস অফ রোটেশনাল মোশন বলি না, এই টর্ক হচ্ছে এমন একটা জিনিস যে ফোর্সের একটা অন্য রূপ বলতে পারো, যেটা লিনিয়ার মোশনের ক্ষেত্রে বল যে রকম আচরণ করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে টর্ক সেরকম আচরণ করে। তো টর্ক
যখনই আমাদের চেঞ্জ হয়ে যাবে ফোর্সটা টর্কে, ঠিক এই টর্কে চেঞ্জ হয়ে যাওয়া মানে টর্কের এফেক্টের জন্য কোনো একটা বডিতে এটা যেমন লিনিয়ার অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে, টর্কের জন্য তৈরি হবে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, কৌণিক ত্বরণ। ঠিক আছে, যেখানে এই বডিটা ঘুরছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন তৈরি হবে। ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন যেমন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, থিটা দিয়ে লেখা হয়, তেমন লিনিয়ার অ্যাক্সিলারেশন হয়, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হয়। এখানেও অ্যাঙ্গুলার ভেলোসিটি দাগিয়ে এসছে, এটা ভুল দাগিয়েছে, সরি, এটার উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, বাংলাতে বললে কৌণিক ত্বরণ। ঠিক আছে, এইটা দেখবে যে চাকায়, গাড়ি যখন তুমি কিনতে যাবে চাকায় টর্কের কথা লেখা থাকে, টর্ক, তো টর্কের সঙ্গে সবসময় রোটেশনাল মোশনের কানেকশন আছে, এটা মাথায় রাখবে। নেক্সট পরেরটা কেমিস্ট্রির খুব ভালো কোয়েশ্চেন, কালার দিয়ে এই কোয়েশ্চেনটা এসছে, যে কালার অফ দ্য সিউএস, কপার সালফাইডের কালার কি? কপার সালফাইডের কালার ব্ল্যাক, দেখতে পাচ্ছ সালফাইড রিলেটেড যে কোনো জিনিসের কালার হচ্ছে ব্ল্যাক। যেমন এই যে সিলভারের চামচ দিয়ে ডিম ফাটানো উচিত নয়, ডিমের মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে, তো সিলভার সেই সালফাইডের সঙ্গে রিয়াকশন করে Ag2S সিলভার সালফাইডের কালো অদক্ষেপ তৈরি করে দেয়, ডিমের কুসুমের যে কালারটা আছে ওটা হলুদ থেকে কালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তার আনসার কি হবে স্যার? ব্ল্যাক। ঠিক দেখিয়েছে একদম, দেখে নাও। ওকে, ব্ল্যাক কারেক্ট আনসার হবে। নেক্সট পরেরটা ভিনিগার কার্ড ডাইলুট সলিউশন, এটা তো একদমই ইজি কোয়েশ্চেন স্যার। ভিনিগার কার্ড ডাইলুট সলিউশন 5% গ্লেসিয়াল অ্যাসিডিক অ্যাসিড। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে উড ভিনিগার বলে, হ্যাঁ, এই উড ভিনিগার কাকে বলা হয়? সেটা হবে পাইরোলিগনিয়াস অ্যাসিড, উড ভিনিগার। ওকে, নেক্সট পরেরটা, আচ্ছা লঞ্চার কোনটা ছিল? হুইচ লঞ্চার ওয়াজ ইউজড ইন দ্য চন্দ্রযান 3? চন্দ্রযান 3তে যে লঞ্চারটা ব্যবহার করা হয়েছে সেই লঞ্চারটার নাম কি জানতে চাইছে? জিওসিঙ্কোনাস লঞ্চিং ভেহিকেল মার্ক 3। ঠিক আছে, 3 ফেস লঞ্চিং ভেহিকেল, এটা এইখানে হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ, জিওসিঙ্কোনাস লঞ্চিং ভেহিকেল বলে এটাকে। যারা আমাদের সি দাগিয়েছো তারা ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে বলো যে চন্দ্রযান 2তে যে লঞ্চিং ভেহিকেলটা ইউজ করা হয়েছিল বা যে লঞ্চারটা ইউজ করা হয়েছিল তার নাম কি, এটা কমেন্টে বলো। নেক্সট 47, আচ্ছা ডিলোকালাইজ স্পাই ইলেকট্রন, কমন গ্যাসের চ্যাপ্টার যারা কমপ্লিট করেছো সেই কমন গ্যাসের চ্যাপ্টারে এই জিনিসটা আছে। ডিলোকালাইজ স্পাই ইলেকট্রন মানে কারোর মধ্যে স্যার ডাবল বন্ড থাকলে সেই বন্ডকে বলা হয় পাই বন্ড। ওজনের যদি আমরা স্ট্রাকচার বলি সেই ওজনের স্ট্রাকচার এরকম হয়, এটা হচ্ছে আয়নিক স্ট্রাকচার একটা। তো আমি যদি রেজোনেন্স করি, রেজোনেন্স বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা থেকেই প্রশ্নটা দিয়েছে, এটা ও মাইনাস হয়ে যাবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। এই দুটো স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার। কি বলছি? এই দুটো স্ট্রাকচারকে বলা হয় ক্যানোনিক্যাল রেজোনেটিং স্ট্রাকচার। ওকে, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। তো এই ক্যানোনিক্যাল স্ট্রাকচার থেকেই প্রশ্নটা দিয়েছে। ঠিক, যে পাই বন্ডের মধ্যে উপস্থিত যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে বলা হয় পাই ইলেকট্রন। তাহলে পাই ইলেকট্রন ডিলোকালাইজ হচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে, টোটাল স্ট্রাকচার জুড়ে পাই ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, যেমন বেঞ্জিনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, বেঞ্জিনের ক্ষেত্রে 4n+2 পাই ইলেকট্রন আছে, মানে 6টা পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তো সেখানে এই জিনিসটা হয়। যাই হোক, তো ডিলোকালাইজ পাই ইলেকট্রন বললে আমাদের ওজোন O3 কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বাদ বাকিতে পাই ইলেকট্রন আছে কিন্তু পাই ইলেকট্রন ডিলোকালাইজ নয়, পাই ইলেকট্রন মুভ করছে না, মানে রেজোনেন্স নেই। ওকে, নেক্সট পরেরটা দেখি, এক্স ইউনিট। দেখো এই কোয়েশ্চেনটা দেখে অনেকের একটু মাথা ব্যথা ঘাবড়ে যাবে। এক্স ইউনিট বলতে স্যার, এক্স ইউনিট বলতে কি বোঝায়? দেখো এক্স ইউনিট বলতে যেটা বোঝায়, এক্স রে যেটা আমরা জানি সেই এক্স রের যে ওয়েভলেন্থ আছে সেই ওয়েভলেন্থটাকে বেসিক্যালি এক্স ইউনিট বলা হয়। তাহলে 10⁻⁻15 মিটার মানে ফার্মি মিটার, -12 মানে পিকোমিটার, -10 মানে অ্যাংস্ট্রম, 10⁻⁻13 মিটার মানে হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য এক্স রে। কি বলছি আমি? ওয়েভলেন্থ অফ এক্স রে, ওয়েভলেন্থ অফ এক্স রে। তোমরা আমাকে কমেন্টে বলো তো, যদি এখানে এক্স রের ইনভেন্টার বলতো এক্স রে কি আবিষ্কার করেছেন তাহলে কি উত্তর হতো? এটা আমাকে কমেন্টে বলো। ফুলারিন ইজ মেড আপ অফ, বা এই ফুলারিন কি দিয়ে তৈরি করা হয়েছে যদি জানতে চায়, বা কটা কার্বন থাকে, তার মধ্যে কতগুলো কার্বন অ্যাটম থাকে? ভাই ফুলারিনের মধ্যে 60টা কার্বন অ্যাটম থাকে। দেখো ফুলারিন দুটো টাইপের হয়, এটা আমরা দেখেছি। ঠিক, মানে 3টে টাইপের মেনলি হয় কিন্তু দুটো টাইপ আমরা বলি। তো কি কি টাইপ? একটা হচ্ছে C60 একটা C70 একটা। C60 যেটা আছে এটা আমরা সকারিন বলতে পারি বা ফুটবল লাইক স্ট্রাকচার বলতে পারি, এটা যার মধ্যে 12টা পেন্টাগন আছে এবং 20টা হেক্সাগন আছে। কি বলছি? 12 পেন্টাগন। পেন্টাগন মানে হচ্ছে আমাদের
পঞ্চভুজ এটা দেখো, পাঁচটা যেটা আছে সেটা হচ্ছে পেন্টাগন, যেমন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটাকে বলা হচ্ছে পেন্টাগন, দেখতে পাচ্ছ। আবার এইটা যদি তুমি দেখো, এইটা হচ্ছে আমাদের হেক্সাগন। তো 12 পেন্টাগন, 12টা পেন্টাগন আছে এবং 20টা হেক্সাগন আছে, 20 হেক্সাগন। আর আরেকটা জিনিস জানতে চাইতে পারে এখান থেকে, C70 এটাকে মানে এই C60কে বলা হয় বাকমিনস্টার ফুলারিন, আর C70 যে স্ট্রাকচার আছে না, সেই C70 স্ট্রাকচার এরকম ফুটবলের মতো নয়, ওটা হচ্ছে রাগবি বল লাইক স্ট্রাকচার। রাগবি খেলা দেখেছো, ঠিক আছে, রাগবি বলের মতো দেখতে ওটা, এখানে আমি আর ছবিটা দিইনি। যাই হোক, তো এটা একদমই ইজি কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই পারবে। আচ্ছা, অ্যাসিড বেস সল্টের চ্যাপ্টারে চলে যাবে, সেখানেই পিএইচ নিয়ে কথাবার্তা বলা আছে। ইউজুয়াল পিএইচ অফ দ্য সি ওয়াটার মাইল্ড বেসিক হয়, অল্প বেসিক হয়, তো 7.5 থেকে 8.5 উইল বি দ্য কারেক্ট আনসার। 7.5 থেকে 8.5, পিএইচ অফ দ্য সি ওয়াটার রেঞ্জেস ফ্রম 7.5 থেকে 8.5। গেল এটা। নেক্সট 64, দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ হাইড্রোজেন মলিকুল। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা যেটা দিয়েছে এটা পারার মতো কোয়েশ্চেন নয়। শোনো, ডিগ্রিজ অফ ফ্রিডম কথাটার মানে স্বাধীনতার মাত্রা। হাইড্রোজেন কি? ডাইঅ্যাটমিক মলিকুল। এখানে কয়েকটা কথা একটুখানি আমি বলে দিই। শোনো, হাইড্রোজেন কি স্যার? হাইড্রোজেন হলো ডাইঅ্যাটমিক মলিকুল। এই যে হাইড্রোজেন ডাইঅ্যাটমিক মলিকুল হলো, এই ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 3 রকমের হয়। ট্রান্সলেশনাল, এইভাবে মুভ করবে লিনিয়ারলি, রোটেশনাল, ঘুরবে, আর হচ্ছে হাই টেম্পারেচারে ভাইব্রেশনাল অ্যাড হয়। তো ডাইঅ্যাটমিক মলিকুল যারা আছে, ধরো আমি বলছি হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ঠিক আছে, এইগুলো ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে। তো যদি আমি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে হচ্ছে লো টেম্পারেচার, তো এখানে দেখা যায় কি জানো তো, 3টে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, 3টে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, 2টো রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়, তো উত্তর হবে 5। এটার উত্তর 5। স্যার, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার না বলে যদি এলিভেটেড টেম্পারেচার বলা হয় বা হাই টেম্পারেচার বলা হয়, তো এই এলিভেটেড টেম্পারেচারে কি হয়, নর্মাল টেম্পারেচারে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে না, কিন্তু টেম্পারেচার যখন তুমি বাড়াবে, বন্ডগুলো কি হবে, এরকম ভাইব্রেট করতে শুরু করবে। তো তখন এই 3টে ট্রান্সলেশনাল তো থাকবেই, তার সঙ্গে আমাদের 2টো রোটেশনাল হবে, তার সঙ্গে আমাদের 3টে ভাইব্রেশনাল অ্যাড হবে, তার মানে তখন আমাদের উত্তর কত হবে? 8। স্যার, এটা যদি ডাইঅ্যাটমিক না বলে ট্রাইঅ্যাটমিক বলতো, যদি আমাদের ওজনের কথা বলতো, সাপোজ ধরো আমি বললাম ট্রাইঅ্যাটমিক মলিকুল বললো, তো ট্রাইঅ্যাটমিক মলিকুল বললে আমাদের কি হবে? দুটো নর্মাল, আমি যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের কথা বলি, তাহলে বলবে স্যার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচারে এটা কি হবে, 3টে ট্রান্সলেশন হবে আর 3টে রোটেশনাল হবে। ওখানে যেরকম আমাদের 2টো রোটেশনাল আছে, এখানে 3টে রোটেশনাল। দেখো, এর ব্যাকগ্রাউন্ডে অনেক সায়েন্স আছে, এগুলো ভালো করে বুঝতে গেলে এর ব্যাকগ্রাউন্ডের সায়েন্সটাকে ভালো করে জানতে হবে আগে, ঠিক আছে। তো 3টে ট্রান্সলেশনাল, 3টে রোটেশনাল, তাহলে তার উত্তর হতো আমাদের 6। কিন্তু এটাই যদি আমাদের এলিভেটেড টেম্পারেচার বলতো, তো এলিভেটেড টেম্পারেচার বা হাই টেম্পারেচারে তখন আমাদের কি হতো, এলিভেটেড টেম্পারেচারে 3টে ট্রান্সলেশনাল আছে, 3টে রোটেশনাল আছে, 3টে ভাইব্রেশনাল আছে, তো তার উত্তর হতো আমাদের 9। যাই হোক, তাহলে এখানে আমাকে ডাইঅ্যাটমিক মলিকুল, কোনো টেম্পারেচারের কথা এখানে আমাকে বলেনি, তাহলে টেম্পারেচারের কথা না বললে ডিগ্রিজ অফ ফ্রিডম হাইড্রোজেন মলিকুলের আমরা উত্তর দেবো নর্মালি C5, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এটা না পারার মতো কোয়েশ্চেন, ঠিক আছে। এই প্রশ্ন আমি নতুন দেখলাম, হ্যাঁ, এই কোয়েশ্চেন দিলে পারবে না কেউ, এটা ফ্যাক্ট। মানে খুব কম ছেলে মেয়ে আছে যারা পারবে, আর টুক্কা দিয়ে লাগালে তো লাগালো, সেটা নিয়ে কোনো কথা নাই। খুব কম ছেলে মেয়ে আছে যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, ঠিক আছে। যাই হোক, নেক্সট পরেরটা, অ্যাভারেজ টেম্পারেচার অফ ডিউ টু অ্যালবেডো এফেক্ট। দেখো, এটা বায়োকেমিস্ট্রির জিনিস, বায়োলজির জিনিস, এটা আনকমন কোয়েশ্চেন একটা। অ্যালবেডো এফেক্টের জন্য অ্যাভারেজ টেম্পারেচার আর্থের কত হয়? এটা 15 ডিগ্রি কারেক্ট আনসার হবে, ঠিক আছে। এটার উত্তর হবে আমাদের 15 ডিগ্রি। নেক্সট, মিনামাটা ডিজিজ কার জন্য হয়? এটা আমরা তো জানি স্যার, মার্কারি দূষণ, মার্কারি যদি বেশি থাকে তার জন্য হয় এটা, ঠিক আছে। মিনামাটা ডিজিজ, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, মার্কারি। ওকে, তো আমরা এই তোমরা আমাকে বলো যে ক্যাডমিয়ামের জন্য কোন ডিজিজ হয়, ঠিক আছে, ক্যাডমিয়ামের আধিক্যের জন্য বা ক্যাডমিয়াম দূষণের জন্য, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্যাডমিয়াম দূষণের জন্য কোন রোগ হয়, এটা আমায় বলো। নেক্সট 70, কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, অ্যাটমসফিয়ারের সব থেকে কোল্ডেস্ট লেয়ার, এগুলো তো ঠিকই দাগিয়ে এসছে। এনভায়রনমেন্টের জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসছে ভালো করে দেখে নাও। কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার বলেছে, সো মেসোস্ফিয়ার উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তো তোমাদের অ্যাটমসফিয়ারের রেসপেক্টে এই স্ফিয়ারগুলো পরপর কি আছে না আছে, আমি তোমাদের অনেক দিন আগে একটা লিস্টের কথা বলেছিলাম। সেই লিস্টটা কি? সেই লিস্টটা হচ্ছে এরকম যে স্যার, ট্রাস্ট মি
ট্রাস্ট মি ইন দ্য এক্সাম, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম, এটা তোমাদের বলা হয়েছিল। আচ্ছা, ট্রাস্ট মি ইন দ্য এক্সাম মানে হচ্ছে টিআর স্ট্যান্ডস ফর ট্রপোস্ফিয়ার, এটাকে একটুখানি মাথায় রাখবে। টিআর মানে হচ্ছে স্ট্রপোস্ফিয়ার, এসটি এইটা মানে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার বলো বা স্ট্র্যাটোস্ফিয়ার বলো। এমই, এমই মানে হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। আইএন, আইএন মানে আমাদের আয়নোস্ফিয়ার, এইটা হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, টিএইচই, টিএইচই মানে আমাদের থার্মোস্ফিয়ার, টিএইচই মানে থার্মোস্ফিয়ার, ওকে, থার্মোস্ফিয়ার। আর ইএক্স মানে এক্সোস্ফিয়ার বলে এটাকে, ইএক্স মানে এক্সোস্ফিয়ার। আর এম মানে হলো ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। তো এই ট্রাস্ট মি ইন দ্য এক্সাম এটা মাথায় রাখবে। এটা মাথায় রাখলে কোনটার পরে কোন স্ফিয়ার আছে সেই জিনিসটা তোমাদের মাথায় সারা জীবন থেকে যাবে, এটা কখনো মুখস্থ করতে হবে না যে কোনটার পরে কোনটা আছে। যাই হোক, তো পরীক্ষাতে আমাদের কোল্ডেস্ট লেয়ারও এসছে আর হটেস্ট লেয়ারও এসছে, ঠিক আছে। নেক্সট বলছে স্টোন ক্যান্সার। ভাই স্টোন ক্যান্সার কতবার পড়িয়েছি ক্লাসে, বলো কতবার পড়ানো হয়েছে? ইউটিউবে যারা ক্লাস করেছো, এমনি যারা ব্যাচে ক্লাস করেছো, প্রত্যেকেই ঠিক। স্টোন ক্যান্সার মানে কি, এখানে ক্যান্সারের কোনো ব্যাপার নেই। স্টোন ক্যান্সার মানে হচ্ছে এই স্থাপত্য শিল্প যেগুলো আছে, ভাস্কর্য শিল্প যেগুলো আছে, এর কালার বিবর্ণ হয়ে যাওয়া, কারণ সেখানে মার্বেল পাথর থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। অ্যাসিড রেণু উপস্থিত সালফুরিক অ্যাসিড থাকে, সালফুরিক অ্যাসিড এর সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি হয় আমাদের ক্যালসিয়াম সালফেট, প্লাস আমাদের তৈরি হয় জল, প্লাস আমাদের তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এর বিক্রিয়াতে কোন গ্যাস বাতাসে মুক্ত হয় এটাও দিতে পারে, কার্বন ডাই অক্সাইড উত্তর হবে। তো অ্যাসিড রেন উইল বি দ্য কারেক্ট আনসার তার, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। নেক্সট, দ্য ফলোয়িং লেয়ার অলসো কল দ্য হট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। কোল্ডও এসছে, হটও এসছে, যেটা বললাম হট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার পরীক্ষাতে এসছে। তো উত্তর কি হবে? থার্মোস্ফিয়ার। থার্ম কথাটার মানেই তো হিট, তার মানে তুমি বুঝতে পারছো যে উত্তর আমাদের হিটিং রিলেটেড একটা কিছু হবে। সো থার্মোস্ফিয়ার কারেক্ট আনসার হবে। নেক্সট, পার্সেন্টেজ অফ থার্মাল পাওয়ার জেনারেটেড ফ্রম কোল ইন ইন্ডিয়া। কয়লা থেকে ভারতে কতটা থার্মাল পাওয়ার জেনারেট করা হয়, তাপ শক্তি তৈরি করা হয়, এটা রিসেন্ট ডাটা অনুযায়ী 74% কারেক্ট আনসার হবে, অ্যাজ পার দ্য রিসেন্ট ডাটা, ঠিক আছে। এটা বিভিন্ন জায়গাতে তোমরা 54%, 55% পাবে, সেটা আগের ডাটা। রিসেন্ট ডাটা অনুযায়ী এটা 74% উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট, পরেরটা, ইসরো লঞ্চ দ্য সাউন্ডিং রকেট ফর দ্য অ্যাটমসফিয়ারিক স্টাডি। আচ্ছা, বাতাসকে স্টাডি করার জন্য ইসরো কিছু সাউন্ডিং রকেট পাঠিয়েছে, সেই সাউন্ডিং রকেটের নাম কি? এইরকম দেখতে হয়, শোনো, ইসরোর রেসপেক্টে যখন সাউন্ডিং রকেটের কিছু নাম দেবে তখনই উত্তর রোহিণী দিয়ে হবে, ঠিক আছে। রোহিণী 75 যেমন ছিল ফার্স্ট লঞ্চিং সাউন্ডিং রকেট, তো এটার উত্তর হবে রোহিণী 300, আর এইচ মিনস রোহিণী, ওকে। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে স্যার। আচ্ছা, 88 কি হবে? হোয়েন লাইট ইজ রিফ্র্যাক্টেড, কতবার করিয়েছি? আলোর প্রতিসরণ ধর্ম, রিফ্র্যাকশনের জন্য হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ। কোয়েশ্চেনটা দেয় যে কোনটা কনস্ট্যান্ট থাকে, ওটাকেই ঘুরিয়ে দিয়েছে, কোনটা চেঞ্জ হয় না। তো ভেলোসিটি আর ওয়েভলেন্থ, গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, কিন্তু কম্পাঙ্ক এটা চেঞ্জ হয় না, কারণ ভেলোসিটি এবং ওয়েভলেন্থের যে রেশিও থাকে সেই রেশিওটা ফিক্স থাকে, ঠিক আছে। কনসেপ্টটা কেমন আমাদের? ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা হবে। এই ভি বাই ল্যামডার রেশিও যেটা আছে, এই ভি বাই ল্যামডার রেশিওটা হয় হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রেশিও হয় বলে জিনিসটা এটা হয় গেল স্যার। নেক্সট, পরেরটা, লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু। আচ্ছা স্যার, লাইকেন কার প্রতি এক্সট্রিমলি সেন্সিটিভ? ঠিক আছে, লাইকেনকে বায়ো ইন্ডিকেটর বলা হয়। যেগুলো আমাদের শিল্পাঞ্চল বা কলকারখানাযুক্ত অঞ্চল, তো সেখানে কি হয়, সালফার ডাই অক্সাইডের আধিক্য বাতাসে অনেক বেশি থাকে, তো এই সালফার ডাই অক্সাইডের প্রেজেন্সে লাইকেন কালার চেঞ্জ করে দেয়। তো SO2 উইল বি দ্য কারেক্ট আনসার। এটা অনেক জায়গাতে CO2 পাবে, কিন্তু না, উত্তর আমাদের SO2 হবে, ঠিক আছে। সালফার ডাই অক্সাইড উইল বি দ্য কারেক্ট আনসার স্যার, ঠিক আছে। হুইচ টাইপ অফ মডিউলেশন ইজ এমপ্লয়েড ইন ইন্ডিয়া ফর দ্য রেডিও ট্রান্সমিশন? দেখো, রেডিও ট্রান্সমিশনের জন্য কোন টাইপের মডিউলেশন ইনভলভ আছে, সেই মডিউলেশনকে বলা হয়, এখানে FM ফিক্সেশন ও উত্তর দিয়ে এসছে, এটার উত্তর হবে অ্যাম্পলিটিউড মডিউলেশন, ঠিক আছে। টেকনোলজির ক্লাসে দেখবে এই MCQটাই করানো আছে, পুরো সেম টু সেম, ঠিক। তো AM অ্যাম্পলিটিউড মডিউলেশন উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন, অ্যাম্পলিটিউড মডিউলেশন এ কারেক্ট আনসার হবে, ঠিক আছে। নেক্সট, 95, হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনন ইজ নট কমন টু সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভস? আচ্ছা, এমন একটা প্রপার্টির নাম বলো যেই প্রপার্টিটা শুধুমাত্র লাইটের হয় কিন্তু সাউন্ডের হয় না।
দেখো পোলারাইজেশন হচ্ছে সেই প্রপার্টি। সমাবর্তন ধর্ম এটা কাদের জন্য হয়? শুধু ট্রান্সভার্স ওয়েভ যারা আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারে অসিলেট করে বা ভাইব্রেট করে, ঠিক আছে। মাল্টিপল প্লেন ভাইব্রেশনকে পোলারয়েড গ্লাসের মাধ্যমে, যেটা কোয়ার্টজ ক্রিস্টাল, সিলিকন ডাইঅক্সাইড ক্রিস্টাল, নিকল প্রিজমগুলো, এগুলো যারা যারা আছে তার থ্রু দিয়ে মাল্টিপল প্লেন ভাইব্রেশন লাইটকে সিঙ্গেল প্লেন ভাইব্রেশনে কনভার্সন করানো হয়। এই জন্য 3D মুভি দেখার সময় তোমাকে একটা গ্লাস পরে নিতে বলে, নাহলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, ঠিক আছে, কারণ চোখের মধ্যে মাল্টিপল প্লেন ভাইব্রেশন থেকে লাইট একসঙ্গে ঢোকে, রাইট। তো সেটার উত্তর আমাদের হবে পোলারাইজেশন, সমাবর্তন। বাদ বাকি ব্যতিচার বলো, অপবর্তন বলো বা রিফ্লেকশন মানে প্রতিফলন, এটা লঙ্গিটিউডিনাল ট্রান্সভার্স দুটো ওয়েভেরই হয়। শুধুমাত্র এই ঘটনাটা ট্রান্সভার্স ওয়েভের হয়। লাইট যেহেতু ট্রান্সভার্স ওয়েভ তার জন্য এটা দেখা যায়, সাউন্ড যেহেতু লঙ্গিটিউডিনাল ওয়েভ তার জন্য এটা দেখা যায় না। নেক্সট পরেরটা বলছে রিয়াকশন অফ লেড অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। আচ্ছা, অক্সিডেশন রিডাকশনের চ্যাপ্টারটা দেখবে বা ক্লাসটা দেখবে, সেই অক্সিডেশন রিডাকশনের মধ্যেই এই পার্টটা পুরো কমপ্লিট করানো আছে, ঠিক। লেড অক্সাইডের সঙ্গে এই জিনিসটার অপশানে যেটা দিয়েছে অপশান ভুল আছে, দেখাচ্ছি। লেড অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া বলেছে, তো PbO প্লাস H2 লেড অক্সাইডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া স্যার কি তৈরি হবে? লেড তৈরি হবে প্লাস আমাদের তৈরি হবে স্যার ওয়াটার। তাহলে তুমি এখানে দেখো অক্সিজেন কি হচ্ছে স্যার, অক্সিজেন তো যুক্ত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা অক্সিডেশন বলবো। এখানে অক্সিজেন বাইরে বেরিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা রিডাকশন বলবো। তার মানে অ্যাকচুয়ালি এই যে বিক্রিয়াটা যেটা হচ্ছে, এই বিক্রিয়াটা হলো আমাদের কি টাইপের বিক্রিয়া? রেডক্স রিয়াকশন হবে স্যার, এটা হবে আমাদের রেডক্স রিয়াকশন। তাহলে রিয়াকশন অফ দ্য লেড অক্সাইড, লেড অক্সাইডের যে রিয়াকশন আছে হাইড্রোজেনের সঙ্গে, এটা লিডস টু, সেটার উত্তর কি হবে স্যার? রিডাকশন অফ লেড। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। কিন্তু এখানে রিডাকশন অফ লেড হবে না, এখানে রিডাকশন অফ লেড অক্সাইড। রিডাকশন কার হচ্ছে? লেড অক্সাইডের হচ্ছে। ফরমেশন অফ লেড থাকলে এখানে উত্তরটা ঠিক হতো। রিডাকশন যখন আমাকে বলেছে তখন লেড অক্সাইড আমাদের উত্তর দিতে হবে। সো অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, বাট এখানে হবে আমাদের লেড অক্সাইড। গেল? ওকে স্যার, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেন, হুইচ রেডিও অ্যাক্টিভ মেটাল ইজ রেসপন্সিবল ফর দ্য চেরনোবিল অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, কোন রেডিও অ্যাক্টিভ মেটাল চেরনোবিল অ্যাক্সিডেন্টের জন্য রেসপন্সিবল? চেরনোবিল, ইউক্রেন, জানো তো। রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম কারেক্ট আনসার হবে, ঠিক আছে। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম। সিম্পল কোয়েশ্চেন, কিছুই নেই, করানো আছে। আচ্ছা, টেকনোলজির আরেকটা কোয়েশ্চেন দিয়েছে যে একটা টেলিভিশন ট্রান্সমিশন আছে, যেটা এক্সাম্পল অফ হুইচ টাইপস অফ ট্রান্সমিশন। দেখো টেলিভিশন ট্রান্সমিশন মানে কি? এটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন, মানে একজন সেন্ড করবে একজন রিসিভ করবে। ধরো টেলিভিশন থেকে যে ইনফরমেশনগুলো এসছে সেটা যে টেলিভিশনটা দেখছে সে রিসিভ করছে, তার মানে যে অবজারভার আছে সে হচ্ছে রিসিভার আর টেলিভিশন হচ্ছে সেন্ডার। তাহলে এ ইজ সেন্ডিং, বি ইজ রিসিভিং, কিন্তু সাইমালটেনিয়াস উল্টোটা হবে না, ঠিক আছে। বি ইজ সেন্ডিং, এ ইজ রিসিভিং, এটা হবে না। তো টেলিভিশনের এই যে টেকনোলজিটা আছে না, ঠিক, টেলিভিশনের মধ্যে লাইভ সম্প্রচার যেটা আছে ওটাকে তো চেঞ্জ করতে পারবো না, চ্যানেল চেঞ্জ করা যায়। তো সেই জন্য এই যে জিনিসটা আছে এইটাকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স ট্রান্সমিশন, ঠিক। যদি বোর্ড ডাইরেকশন হতো তখন সেই জিনিসটা চেঞ্জ হয়ে যেত। এটা আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্লাসে এই এমসিকিউটাই সেম করানো আছে, যারা ক্লাস করেছো তারা জানো এটা সিমপ্লেক্স ট্রান্সমিশন হয়। তোমরা আমাকে কমেন্টে বলো যে ওয়াকি টকি দেখেছো, এই ওয়াকি টকিতে কি ট্রান্সমিশন হয়, এটা আমাকে কমেন্টে বলো দেখি। আমি যদি ওয়াকি টকির কথা বলি না, দেখবে যে এই যে ফোন করে, ফোন করার পরে বলে ওভার ওভার, ঠিক, ওটাও তো বোর্ড ডাইরেকশন নয়। তো তার ক্ষেত্রে কোন অপশানটা উত্তর হতো, এটা আমাকে বলো কমেন্টে। নেক্সট পরেরটা, আচ্ছা, এর মধ্যে ভেক্টর কোয়ান্টিটি কোনটা? শোনো, ভেক্টর কোয়ান্টিটি মানে কারেন্ট ডেন্সিটি। যদি আমি বলি স্যার কারেন্ট ডেন্সিটিকে জে দিয়ে লেখা হয়, জে ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এ। আই মানে কি? আই মানে হচ্ছে কারেন্ট। একটা তার কার মতো দেখতে? সিলিন্ডারের মতো দেখতে। তো তারের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটা অ্যামাউন্টের কারেন্ট পাস করছে সেইটাকে বলা হয় হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এর যদি ভেক্টর নোটেশন আমি লিখি তাহলে জে ভেক্টর ইজ ইকুয়াল টু আই কারেন্ট তো স্কেলার ডিভাইডেড বাই এরিয়াল ভেক্টর, এটা হতো, ঠিক আছে। তো এইটাকে কারেন্ট ডেন্সিটি বলা হয়। তো কারেন্ট ডেন্সিটি এখানে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, প্রবাহ ঘনত্ব বলে। এবার কারেন্ট ডেন্সিটির ইউনিট নিয়ে পরীক্ষাতে কোয়েশ্চেন আসে, ঠিক আছে, যে কারেন্ট ডেন্সিটির তুমি ইউনিট বলো। তাহলে ইউনিট বললে আমি কি বলবো? দেখো, আমি যদি এসআই ইউনিট বলি তাহলে কারেন্টের এসআই ইউনিট অ্যাম্পিয়ার, আর এরিয়া মানে তো আমাদের মিটার স্কোয়ার, তার মানে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কারেন্ট ডেন্সিটিকে কি দিয়ে লেখা হয়? জে দিয়ে লেখা হয়, ঠিক আছে, আই বাই এ। নেক্সট
পরের কোয়েশ্চেন দেখি। আচ্ছা, এই যে চার্টটা আছে ভাই, ইভিএস এর কোয়েশ্চেন, বায়োকেমিস্ট্রির কোয়েশ্চেন, এই চার্ট থেকে দুটো কোয়েশ্চেন এসছে। প্রথমে বলছে যে হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার আছে। দেখো, এটা কোনো ন্যাচারাল গ্যাসের নেই। হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল যেটা আছে অবজার্ভড ইন, তুমি দেখতে পাচ্ছ যে SF6 সালফার হেক্সাফ্লুরাইড যেটা আছে তার GWP গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল 23,900, যেখানে কার্বন ডাইঅক্সাইডের 1 আছে। এই প্রশ্নটাও এসছে, আমি পরে দেখাচ্ছি। কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল মানে গ্লোবাল ওয়ার্মিং করার যে ক্ষমতা, সেটাকে 1 ইউনিট ধরা হলে সালফার হেক্সাফ্লুরাইড SF6 অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, তো তার যে পোটেনশিয়াল আছে সেটা 23,900, তার মানে প্রায় 24,000 গুণ। এবার কি এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, আর্টিফিশিয়াল গ্রিনহাউস গ্যাস যদি বলে, তো সেটা আমাদের SF6 উত্তর হবে, সালফার হেক্সাফ্লুরাইড। ঠিক আছে, এই চার্টটা একটুখানি ভালো করে পড়বে, এই চার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, মানে এনভায়রনমেন্টের এই যে জায়গাটা, কোনটা গ্রিনহাউস গ্যাস, কোনটার জন্য বেসিক্যালি গ্লোবাল ওয়ার্মিং হয়, এই জিনিসগুলো পরীক্ষাতে খুব আসে। ঠিক আছে, নেক্সট, লঞ্চ ডেট অফ দ্য চন্দ্রযান 3। চন্দ্রযান 3 এর লঞ্চ ডেট কবে স্যার? 14ই জুলাই 2023, এটা সবাই জানে। এটা একদম পাতি কোয়েশ্চেন, এটা থেকে বলার কিছু নেই। নেক্সট, পরের কোয়েশ্চেন বানাই। পরের কোয়েশ্চেন, ম্যাক্সিমাম হাইট অফ দ্য ট্রপোস্ফিয়ার ফ্রম দ্য আর্থ সারফেস। আচ্ছা, আমরা জানি 16 থেকে 18 কিলোমিটার হয়, এখানে 18 কিলোমিটার থাকলে বেশি ভালো হতো, তো 16.8 বলেছে অ্যাকর্ডিং টু অপশান। এটা যেই ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলি, ক্ষুব্ধমণ্ডল, ঝড় বৃষ্টি বা যাবতীয় যা কিছু সব কিছু ঝামেলা আমাদের ট্রপোস্ফিয়ারে হয়। ওকে, নেক্সট, সাইজ অফ দ্য ন্যানো পার্টিকেল বিটুইন। দেখো, এটা খুব কনফিউজিং কোয়েশ্চেন, এটা ভুল হয়ে যায় অনেকে। ন্যানো পার্টিকেলের যে সাইজ আছে না, সেই সাইজটাকে ন্যানোমিটার রেঞ্জে আমাকে বলতে হবে। তো তুমি এই জায়গাটা দেখো, এই যে জায়গাটা আছে সেই জায়গাটা, তো পার্টিকেলকে আস্তে 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 মিলিমিটার, তারপরে মাইক্রোমিটার, তারপর ন্যানোমিটার। মিলিমিটার মানে এটা 10⁻³ মিটারের রেঞ্জ। ওকে, মাইক্রোমিটার মানে এটা 10⁻6 মিটারের রেঞ্জ। ন্যানোমিটার মানে এটা 10⁻9 মিটারের রেঞ্জ। গেল, তার মানে আমাকে ন্যানোমিটার বলেছে, তাহলে 1 থেকে 100, 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার। সো অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। এটা না জানলে অনেকের ভুল হয়ে যাবে। আমাকে তোমরা বলো যে ন্যানো পার্টিকেলস বা ন্যানো টেকনোলজির জনক কাকে বলা হয়। ঠিক আছে, গ্রেটেস্ট টিচার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিচার পুরো ফিজিক্সের ইতিহাসে। ঠিক আছে, তো তার নাম কি, যিনি ন্যানো টেকনোলজির জনক, ফাদার অফ ন্যানো টেকনোলজি কাকে বলে? ঠিক আছে, যার পড়ানো দেখে পুরো ফিজিক্স বিশ্ব বলো বা পুরো জামানা বলো একটা অন্যরকম অনুপ্রেরণা পেয়েছে। ঠিক আছে, যদিও তিনি বিদেশি। তো কার কথা বলছি? ফাদার অফ ন্যানো টেকনোলজি, বলো। আচ্ছা, 123, মায়োপিয়া নিয়ে এবছর পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে প্রিলিমসে, যে মায়োপিয়ার জন্য আইবলের সাইজ কি হয়, আইবল সাইজ এক্সপানশন হয়। আর এখানে যেটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে যে মায়োপিয়ার অন্য নাম কি। দেখো, বলছে পাওয়ার অফ দ্য আইলেন্স যখন ইনক্রিজ করে যায়। আচ্ছা, আইলেন্সের স্যার পাওয়ার যখন ইনক্রিজ করে যায়, দেখো পাওয়ারের সঙ্গে ফোকাল লেন্থের কেমন সম্পর্ক আছে স্যার? পাওয়ার ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই ফোকাল লেন্থ। তাহলে স্যার পাওয়ার যখন ইনক্রিজ করবে, ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য ফোকাল লেন্থ তো কমবে। তাহলে ফোকাল লেন্থ যদি কমে যায়, ফোকাল লেন্থ কমে গেলে রেটিনাতে ইমেজ তৈরি হওয়ার কথা, রেটিনার থেকে আগে চলে আসবে ইমেজ। তাই রেটিনার থেকে আগে চলে আসলে আমাদের আইবল সাইজ বেড়ে যাবে, তার মানে মায়োপিয়া। এই কোয়েশ্চেনটার মধ্যেই যেই পার্সন বা তার যে রোগ ঢুকে আছে, সেই রোগের নাম হচ্ছে মায়োপিয়া। তো মায়োপিয়াতে আমরা কি জানি, যে দূরের জিনিস দেখতে পায় না, কাছের জিনিস ঠিকঠাক দেখতে পায়। তো উত্তর হবে আমাদের শর্ট সাইটেডনেস। অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, শর্ট সাইটেডনেস। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। 123-এর এ কারেক্ট আনসার হবে। নেক্সট, 124 দেখো, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালকে কত ধরা হচ্ছে? 1। তো কি বললাম, যে যারা এই জায়গাটাকে এখনো পর্যন্ত পড়োনি, এই জায়গাটা ভালো করে হাইলাইট করে পড়ে নেবে। গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার্বন ডাইঅক্সাইডের কথা হচ্ছে 1 হচ্ছে স্যার। ঠিক আছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ইউভি রেডিয়েশন? ইউভি রেডিয়েশনের সোর্স কি বলবে? যে কোনো ডিসচার্জ ল্যাম্প, হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ ল্যাম্প, নীল কালার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউভি রেডিয়েশনের সোর্স। দেখবে যে ফোনের যে আমাদের গ্লাস প্রোটেক্টরগুলো আছে না, কার্ভ গ্লাস প্রোটেক্টর, সেগুলোকে ইউভি লাইট দিয়ে কিন্তু ফিক্স করা হয়। ঠিক আছে, একদম নীল কালারের লাইট হয়। ঠিক আছে, তো ইউভির 3টে পার্ট আছে, ইউভিএ, ইউভিবি, ইউভিসি। আমাকে বলো যে কোন ইউভি রে হাইলি এনার্জেটিক এবং আমাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকারক।
আচ্ছা, নেক্সট আমাকে বলেছে যে একটা সেমিকন্ডাক্টর এন টাইপ, সেমিকন্ডাক্টরের ক্লাসে হুবহু এই কনসেপ্ট পড়ানো আছে। একটা সেমিকন্ডাক্টর সেটা কি টাইপের চার্জ হয়, এন টাইপ বলছে। এবার দেখো এন টাইপ দেখে অনেকে এটার উত্তর দেবে নেগেটিভলি চার্জ, কিন্তু ছেলেটা ঠিক উত্তর দিয়েছে। হোল তৈরি করে তো সেখানে ডোপিং করা হয়, তো এই ডোপিংয়ের জন্য আলটিমেটলি জিনিসটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তার কোনো পজিটিভ নেগেটিভ কোনো চার্জই থাকে না, দ্যাটস ওয়াই ইলেকট্রিক্যাল নিউট্রাল, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যে কোনো সেমিকন্ডাক্টর, এটা এন বলুক বা পি বলুক যা বলুক, সেটা ইলেকট্রিক্যাল নিউট্রালই হবে। ঠিক আছে, নেক্সট পরেরটা, ম্যাগনেটিক ফিল্ড কিভাবে প্রস্তুত করা যায়। দেখো চার্জ যদি একটা জায়গাতে স্ট্যাটিক অবস্থায় থাকে সেখানে যে ইলেকট্রিসিটি জেনারেট হয় তাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। চার্জ যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে মুভ করে তখন আমরা পাই কারেন্ট, আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সেটা একটা ম্যাগনেট হিসেবে কাজ করে। ঠিক আছে, যার ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে পাই। ঠিক, তো এটা ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি প্রডিউস বাই, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা হয় কি থেকে, চেঞ্জিং দ্য ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ করে হতে পারে আর চার্জকে মুভ করিয়ে হতে পারে। ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড একজন আরেকজনের সঙ্গে কমপ্লিমেন্টারি, যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। লাইটের এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি। আর চার্জ যদি মুভ করে তো সেটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে সেটা ম্যাগনেট হিসেবেই কাজ করবে। ঠিক আছে, তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। নেক্সট, এর মধ্যে কোনটা মেটালয়েড নয়, নট এ মেটালয়েড বলেছে। ভাই গ্যালিয়াম তো ধাতু, এমন একটা ধাতু যার মেল্টিং পয়েন্ট একদম রুম টেম্পারেচারের সঙ্গে সমান, ও হাতের তালুতেই গলে যায়। ঠিক আছে, ঘরের টেম্পারেচারে লিকুইড মেটাল বললে একটা উত্তর মার্কারি হবে, একটা উত্তর গ্যালিয়াম হবে, তো গ্যালিয়াম এখানে অপশানে দিয়েছে। বাদবাকি বোরন অ্যাটমিক নাম্বার 5 পর্যায় সারণীর ফার্স্ট মেটালয়েড, সিলিকন জার্মেনিয়াম বলো এগুলো আমাদের ধাতুকল্প মেটালয়েড। 40, দেখো এটা জিওগ্রাফির কোয়েশ্চেন আমি এখানে নিয়েছি, তার কারণ ইউরেনিয়াম এটার উত্তর তাই। তো জাদুগোদা মাইন্স, এটা তোমরা আমাকে কমেন্টে বলবে কোন স্টেটে আছে। তো এরকম বাচ্চাদের যে বড় হয়ে ওঠা সেই জিনিসটা হচ্ছে এরকম, কতটা প্যাথেটিক বুঝতে পারছো, কারণ সেখানে হচ্ছে আমাদের ইন্ডিয়ার কমার্শিয়াল ইউরেনিয়াম ওর, মানে ইউরেনিয়াম যে নিষ্কাশন করা হচ্ছে বা তৈরি মানে পাওয়া যায় সেটা হচ্ছে জাদুগোদা মাইন্সে, ইন্ডিয়ার কমার্শিয়াল ইউরেনিয়াম। ঠিক আছে, তো ইউরেনিয়াম ডিপোজিট, এটা কোন স্টেটে আছে এটা আমাকে বলো, জাদুগোদা মাইন্স। ওকে, নেক্সট পরেরটা দেখো, ল অফ ডেফিনেট প্রপোর্শন ওবেড ইন। ল অফ ডেফিনেট প্রপোর্শন মানে এটা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার থেকে দিয়েছে। ধরো এরকম আমি একটা বিক্রিয়া লিখলাম যে স্যার 2A প্লাস 3B, ঠিক আছে, এর সঙ্গে রিয়াকশান করে তৈরি হলো 4C প্লাস 5D, এটা তৈরি হচ্ছে। তো দেখো এর 2 মোলস, 2 মোল A 3 মোল B বিক্রিয়া করে 4 মোল C এবং 5 মোল D তৈরি করছে। তো এই যে বিক্রিয়াটা হতে গেলে এর 2 মোলই লাগবে, B এর 3 মোলই লাগবে, এটা বিক্রিয়া করলে C 4 মোলই তৈরি হবে, D 5 মোলই তৈরি হবে। তার মানে এই যে 2 3 4 5 আছে না, এইগুলোকে বলা হয় হচ্ছে তার প্রপার স্টয়সিওমেট্রি। তাহলে ডেফিনাইট প্রপোর্শন হতে গেলে তাদের একটা ফিক্সড স্টয়সিওমেট্রি মেনটেন করতে হবে। ঠিক আছে, তার মানে স্টয়সিওমেট্রি অফ এ, এই যে 2 3 বলো 4 বা 5 বলো, এইগুলোকে স্টয়সিওমেট্রি অফ A B C D রেসপেক্টিভলি এটা বলতে হবে আমাদের। তাহলে এই পার্টটাকে কি বলছি, স্টয়সিওমেট্রি, স্টয়সিওমেট্রি গেল, এইটা হচ্ছে বিষয় স্যার, কোনো সমস্যা নেই। নেক্সট 145, গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কতবার পড়ানো হয়েছে ক্লাসে। এই যে ডায়মন্ডের স্ট্রাকচার, এটা গ্রাফাইটের স্ট্রাকচার, গ্রাফাইটের লেয়ার এ থাকে, লেয়ার স্ট্রাকচার থাকে, তো লেয়ার স্ট্রাকচার থাকার জন্য গ্রাফাইটের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, মানে এই ইলেকট্রন সেটা জাম করে এখানে চলে যায়, এটা জাম করে এখানে চলে যায়, তার মানে এই যে ইলেকট্রনগুলো আছে ফ্রি ইলেকট্রন, সেটা গ্রাফাইটের পুরো স্ট্রাকচার ঘুরে তারা ডিলোকালাইজড হয়, মানে ঘুরে বেড়ায় অ্যাকচুয়ালি, এই জন্য এর মধ্যে এটা সফট হয়। ঠিক, এ তো ভঙ্গুর, এ তো হার্ড নয়, এর মধ্যে কি কম্প্যাক্ট স্ট্রাকচার আছে, এর মধ্যে লেয়ার স্ট্রাকচার আছে, মানে অনেক ভয়েড স্পেস, ফাঁকা জায়গা আছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, হেক্সাগোনাল স্ট্রাকচার হয়, তো তার জন্য এই জিনিসটা খুব কি বলবো, ভঙ্গুর, চাপ দিলে ভেঙে যায়, গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি দুটোই হয়, যেহেতু এখানে ফ্রিলি ডিলোকালাইজ ইলেকট্রন। তো ইলেকট্রিসিটি কথাটা যখনই আমাকে বলেছে এখানে, এই ইলেকট্রিসিটি কথাটার সঙ্গে ইলেকট্রন কথাটা অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, তো ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রন, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। ওকে, নেক্সট 148, ইন্টারনাল এনার্জি অফ দ্য অ্যাডিয়াবেটিক এক্সপানশন। হ্যাঁ, এটা থার্মোডাইনামিক্সের কোয়েশ্চেন, এটা টাফ কোয়েশ্চেন। ঠিক আছে, এটা সবাই পারবে না। দেখো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স,
এটাকে বলা হয় হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ডাব্লু প্লাস ডিইউ, ঠিক আছে। তো অ্যাডায়াবেটিক কথাটার মানে হচ্ছে হিট কনস্ট্যান্ট হয় বা হিটের চেঞ্জ জিরো হয়। অ্যাডায়াবেটিক প্রসেস মানে ডি কিউ জিরো হয়, তাহলে ডি কিউ এর জায়গাতে জিরো লিখলাম, ডি ইউ লিখলাম, ডি ডাব্লিউ লিখলাম, ঠিক আছে। যেই হিটটা আমি কোনো একটা সিস্টেমে দিই সেই হিটটা দুটো ভাবে খরচ হয়। অ্যাকচুয়ালি কোনো একটা সিস্টেমে হিট দিলে থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী কোনো একটা বেলুনের মধ্যে গ্যাস আছে ধরো, তার মধ্যে যখন আমি হিট দেবো সেই হিটটা দুটোভাবে খরচ হবে। একটা হচ্ছে বেলুনের মধ্যে যে গ্যাসগুলো আছে তার ইন্টারনাল এনার্জি বাড়াতে সাহায্য করবে, আর আরেকটা হচ্ছে বেলুনটা কিছুটা ফুলবে, মানে সিস্টেম কিছুটা ওয়ার্ক করছে। তো অ্যাকচুয়ালি কিউ এই হিটটা, ডি মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট, তো কিউটা ইউ প্লাস ডাব্লিউ এই দুটো পার্টে মানে ক্ষয় হয় বা খরচ হয়। তো অ্যাডাবেটিকের জন্য ডি কিউ জিরো হয়, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে ইন্টারনাল এনার্জি দেখো ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ চলে আসলো, তার মানে তার আগে মাইনাস সাইন আছে মানে ইন্টারনাল এনার্জি কি হচ্ছে, কমে যাচ্ছে। সো ডিক্রিজ উইল বি দ্য কারেক্ট আনসার। অ্যাডাবেটিক এক্সপানশন যেমন আমরা যদি ওই ধরো যে সাইকেলের টায়ার আছে, হ্যাঁ, সাইকেলের টায়ার থেকে যদি আমি হাওয়াটা ছেড়ে দিই না, দেখবে যে ওই ভাল্ব টিউবের জায়গাতে হাত দিয়ে রাখলে খুব ঠান্ডা লাগে, তো ওটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস, ঠিক আছে। এটা গেল। নেক্সট 149, ওয়ান অফ দ্য বেস্ট কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে শোনো কি বলছে। বলছে 220 ভোল্ট এসি আছে বাড়িতে, যে অল্টারনেটিং কারেন্ট আমরা ইউজ করি সেটা 220 ভোল্ট এসি। তো বলছে মোস্ট ডেঞ্জারাস হচ্ছে 220 ভোল্ট ডিসির থেকে। কেন? 220 ভোল্ট এসি, 220 ভোল্ট এসি এটা ডেঞ্জারাস হচ্ছে 220 ভোল্ট ডিসির থেকে, তাইলে এটা কেন হয় এটা জানতে চাইছে। তার উত্তরটা হচ্ছে এরকম যে 220 ভোল্ট এসি যখন তুমি ইউজ করছো না, এসির ক্ষেত্রে দুটো ভোল্টেজ থাকে, একটাকে আরএমএস ভোল্টেজ বলে, একটাকে পিক ভোল্টেজ বলে। এইখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে আরএমএস ভোল্টেজ, এখান থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে পিক ভোল্টেজ। তো পিক ভোল্টেজের সঙ্গে আরএমএস ভোল্টেজের সম্পর্ক কি আছে তুমি দেখো, যে ভি আরএমএস ইজ ইকুয়াল টু 1/√2 ইন্টু ভিপি। তো এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ স্যার, ভিপি ইজ ইকুয়াল টু ভি2 মানে √2 ইন্টু ভি আরএমএস। এই যে ভি আরএমএস ভোল্টেজ আছে মানে যেই 220 ভোল্ট বলছে এটাকে বলে রুট মিন স্কোয়ার ভোল্টেজ। তো আরএমএস ভোল্টেজ যেটা আছে সেই আরএমএস ভোল্টেজটাই হচ্ছে √2, তার মানে 220 √2 ভোল্ট হচ্ছে এটা, ঠিক আছে। তার মানে আমরা ধরো 220 ভোল্ট, তার যদি আমরা কি বলি শক খাই, দেখবে যে অল্টারনেটিং কারেন্টের শক খেলে মানুষ বাঁচে না, ডাইরেক্ট কারেন্টের শক খেলে মানুষ বেঁচে যায়। তো অল্টারনেটিং কারেন্টে যখন আমি শক খাচ্ছি না আমার মনে হচ্ছে 220 ভোল্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 220 √2 ভোল্টেজ, এই ভোল্টেজ হয়। কিন্তু ডিসি কারেন্টের এখানে এটা নেই, ছবিটা নেই। তো ডিসি কারেন্টের ক্ষেত্রে কেমন হয়, ডিসি কারেন্টের ক্ষেত্রে এরকম স্ট্রেট হয়, মানে 220 ভোল্টেজ 220 ভোল্টেজেই ফিক্স থাকে। ওর ক্ষেত্রে আরএমএস আর পিক ভোল্টেজের এরকম কোনো ভ্যালু নেই, একটাই ভোল্টেজ হয় 220 ভোল্টেজ। কিন্তু যখন আমরা 220 ভোল্টেজ এসি ব্যবহার করছি তখন 220 ভোল্টেজ মনে হচ্ছে, কিন্তু আদপে আমার ওপরে যে ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে সেটা 220 √2, তার মানে এর ভ্যালুটা 220 থেকে বেশি। ওই জন্য আমাদের কি উত্তর হবে, এটা হচ্ছে পিক ভোল্টেজ অফ এসি ইজ মাচ লার্জার দ্যান দ্য পিক ভোল্টেজ অফ ডিসি। কথা বুঝতে পারলে? এই হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ব্যাপার, নিকোলা টেসলা, ঠিক। তো এই গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গ্রাফটা, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে। নেক্সট পরেরটা 150 দেখো। 150 বলছে প্রিন্সিপাল অফ দ্য কন্ট্রোল চেন রিয়াকশন ইউজ ইন, দেখো চেন রিয়াকশন দুটো টাইপের হয়, একটাকে বলে আনকন্ট্রোল চেন রিয়াকশন, একটা হচ্ছে স্যার কন্ট্রোল চেন রিয়াকশন। কন্ট্রোল চেন রিয়াকশন কোনটা, ইউরেনিয়াম বোম্বার্ডমেন্ট করা হবে নিউট্রন দিয়ে, সেটা কন্ট্রোলড ওয়েতে করতে হবে, ঠিক আছে। এই কন্ট্রোল চেন রিয়াকশন কোথায় হয়, নিউক্লিয়ার রিয়াক্টারে হয় বা অ্যাটমিক এনার্জি রিয়াক্টার, যেমন আমরা বার্ক বলি। ঠিক, ফার্স্ট আমাদের নিউক্লিয়ার রিয়াক্টার কোথায় হয়েছিল, আমেরিকার শিকাগোতে, এন্ডিকো ফার্মি আন্ডার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1942, ঠিক আছে, 1942 সালে এটা ফার্স্ট হয়েছিল। তাহলে 150 বি কারেক্ট আনসার হবে। নেক্সট 151, যারা অ্যাটমিক স্ট্রাকচারের ব্যাচে ক্লাস করেছো এই জিনিসটাই পুরো করানো আছে, দেখে নেবে কন্টেন্ট, ঠিক আছে, আমি কিছু বলবো না, কন্টেন্ট গিয়ে শুধু তুমি দেখে নাও তাহলেই তুমি বুঝতে পারবে, এখানে নতুন করে বলার কিছু নেই। যারা রেগুলার বেসিসে ক্লাস করো বা আমার সাথে থেকেছো, ক্লাসগুলো ঠিকঠাক মতো দেখেছো, তারা সব কিছুই জানো, এবং মেন্স পরীক্ষা যারা দিতে গেছো তাদের এক্সাম ভালোই হয়েছে এবং তোমরা এসে জানিয়েওছো, খুব খুশি। ব্যাস, অরবিটালের সাইজ যত বাড়বে, এস থেকে পি, পি থেকে ডি, ডি থেকে এফ, অরবিটালের সাইজ বাড়ছে মানে তার এনার্জি বাড়বে। যেমন এস অরবিটালে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে স্যার, দুটো ইলেকট্রন থাকতে পারে। এস অরবিটালে কটা থাকবে, দুটো, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা, এই তো ব্যাপার। তো এস এর থেকে পি এর এনার্জি বেশি, পি এর থেকে ডি এর বেশি, ডি এর থেকে এফ এর বেশি। তো এস পি ডি এফ, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার,
আমাদের ভুল ভাল দাগিয়ে এসছে, ডি এ উত্তর দাগিয়ে এসছে, ঠিক আছে, এসপিডিএফ হবে। নেক্সট পরেরটা দেখি, ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউন হয় কিসে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটা আমাদের বায়োলজির কোয়েশ্চেন, এখানে চলে এসছে। যাই হোক, এটা ম্যাম তোমাদের সঙ্গে আলোচনা করে দেবেন। আচ্ছা, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কারা, ভালো করে বোঝো। যারা কিনা কন্ডাক্টর, যারা কিনা পরিবাহী। তো এই পরিবাহীর ক্ষেত্রে স্যার কি হয়, কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে এই যে কন্ডাক্টর আছে না, এই কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যত আমি বাড়াই না, রেজিস্ট্যান্স বেড়ে যায়, বুঝলে। টেম্পারেচার যত আমি বাড়াবো তার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো ডিআর ডিটির যে ভ্যালু হবে, সেই ডিআর ডিটির একটা পজিটিভ মান পাবো, ঠিক। কারণ টেম্পারেচার বাড়ালে তাদের মধ্যে কলিশন বাড়বে, কলিশন বাড়লে সেই ডিআরডিটির একটা প্লাস ভ্যালু পাবো, সেটা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হবে। তো আমাকে কন্ডাক্টর খুঁজতে হবে, কন্ডাক্টর কারা হয়, মেটাল হয়। কিন্তু এই জিনিসটা যদি আমি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে করতাম, সেমিকন্ডাক্টর মানে সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে যদি এই জিনিসটা করা হতো, তাহলে তুমি বলতে এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলো আছে না, সেমিকন্ডাক্টর মেটেরিয়ালগুলো টেম্পারেচার যত তুমি বাড়াবে, ঠিক আছে, তত তার রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার পরিবর্তে কমে যাবে, কারণ কারেন্ট তার মধ্যে বাড়বে। কারণ সেমিকন্ডাক্টর লো টেম্পারেচারে ইনসুলেটরের মতো আচরণ করে, সেমিকন্ডাক্টর হাই টেম্পারেচারে কন্ডাক্টরের মতো আচরণ করে। তো তাদের ক্ষেত্রে কি হবে, এই যে ডিআরডিটির ভ্যালু আছে না, এই ডিআরডিটির ভ্যালু কত চলে আসবে স্যার, নেগেটিভ চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেটাল কোনটা আছে, সেই মেটালটাকে খুঁজতে হবে। গেল, ওকে স্যার। 169, দ্য অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, ভালো করে দেখো, কনস্ট্যান্ট টেম্পারেচারে গ্রাফ বিটুইন দ্য পি ভার্সেস 1/v। দেখো বয়েলস ল, বয়েলের সূত্রের কার্ভ কেমন হয়, পি ভার্সেস ভি দিলে, আমরা যদি ভি ভার্সেস পি গ্রাফ করি, তাহলে হবে কি যে চাপ বাড়ালে আয়তন কমে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, হাইপারবোলিক গ্রাফ হয়। কিন্তু পি ভার্সেস 1/v বা ভি ভার্সেস 1/p যদি বলি, তো আমরা বয়েলের সূত্রতে যদি এই জিনিসটা এরকম দেখি যে পি ভ্যারিজাস 1/v হয়, তার মানে পি ভ্যারিজাস কে পি ইকুয়াল টু কে ইন্টু 1/v, তাহলে পি এর সঙ্গে 1/v তো সমানুপাতিক আছে, তাহলে আমাদের স্ট্রেট লাইনই গ্রাফ হবে। এটা অনেকে হাইপারবোলা দাগিয়ে এসছে, এটা নর্মালি এটা দেয় না, নর্মালি দেয় পি ভার্সেস ভি, কিন্তু এখানে দিয়ে দিয়েছে পি ভার্সেস 1/v। এইটুকুই হচ্ছে এই কোয়েশ্চেনটার বিউটি। খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। স্ট্রেট লাইন, অপশন নাম্বার ডি, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন, ঠিক আছে। স্ট্রেট লাইন উত্তর হবে এটার, ফাটাফাটি স্যার, কোনো সমস্যা নেই। 170, দেখো দিস ডেজ এইচএফসি হাইড্রোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বনকে রেফ্রিজারেটারে কি দিয়ে রিপ্লেস করা হয়, আনসার শুড বি আইসোবিউটেন। এক্সপার্ট দ্য অপশন, কেন শোনো, ওর ডিপি কথাটার মানে হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন পোটেনশিয়াল, কে কতটা ওজোন লেয়ারকে ডিপ্লেট করতে পারে। আর জিডাব্লিউপি মানে তো বলেই দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। তুমি দেখো আমরা সেই জিনিসকেই ব্যবহার করব যার ওজোন লেয়ার ডিপ্লেশন ক্ষমতা যত কম হবে তত ভালো, আর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল যত কম হবে তত ভালো, তবেই তো সেটা সুবিধাজনক এবং অ্যাটমসফিয়ারের ক্ষতি তারা তত কম করবে। তো এখানে যে কটা ইউজ করা হয়েছে বা যে কটা দেখানো হয়েছে, তোমার ওয়ার্কিং ফ্লুইড, আইসোবিউটেন, বিউটেন, আইসোপেন্টেন, আইসোবিউটিন, প্রোপেন, R34A, 245FA, R236FA, সবারই ওজোন লেয়ার ডিপ্লেশন পোটেনশিয়াল 0, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল দেখো আইসোবিউটেনের সব থেকে কম 3 আছে। তার মানে এতগুলোর মধ্যে টলুইন, বিউটেন, নাইট্রোবেনজিন আর আইসোবিউটেন, এর মধ্যে আইসোবিউটেন হচ্ছে আমাদের সব থেকে ভালো, যেটার গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে কম আসে, ঠিক আছে। তো সেন্সটা এরকম, যার জিডাব্লিউপি যত কম হবে সেটা নেচারের জন্য বা অ্যাটমসফিয়ারের জন্য সব থেকে ভালো হবে, সিম্পল এটা। নেক্সট, পরের কোয়েশ্চেন। আচ্ছা, কোয়ান্টিটি দ্যাট রিমেন্স আনচেঞ্জ ইন দ্য ট্রান্সফরমার, আচ্ছা ট্রান্সফরমারে যে কোয়ান্টিটি আনচেঞ্জ থাকে সেটা কোনটা, দেখো ট্রান্সফরমারে পাওয়ার ফ্রিকোয়েন্সি দুটোই আনচেঞ্জ হয়, ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি এখানে অপশানে দিয়েছে সেই জিনিসটা, কিন্তু লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য পাওয়ার কিছুটা লস হয়, একেবারে পাওয়ার যে কনস্ট্যান্ট থাকে তা নয়, কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে। তো এখানে দুটো কয়েল থাকে, একটাকে প্রাইমারি কয়েল বলে, একটাকে সেকেন্ডারি কয়েল বলে। মিউচুয়াল ইন্ডাকশন বলে একটা প্রপার্টি আছে সাবেস, তার জন্য, ঠিক আছে, এই ট্রান্সফারের মধ্যে দিয়ে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয় এবং তোমার ট্রান্সফরমার কাজ করে। তো ট্রান্সফরমারের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম যে NS/NP, এন কথাটার মানে হচ্ছে নাম্বার অফ টার্নস, কতবার পেঁচানো আছে, আর এস মানে হলো সেকেন্ডারি কয়েল, এই কয়েলটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কয়েল, এটা সফট আয়রন কোর, এর গায়ে তার পেঁচানো আছে, এই কয়েলটাকে বলা হয় প্রাইমারি কয়েল। তাহলে NS/NP এটা হয় ভোল্টেজ অফ সেকেন্ডারি কয়েল ডিভাইডেড বাই ভোল্টেজ অফ প্রাইমারি কয়েল। এটা কেন লিখছি, কারণ এখান থেকে একটা প্রশ্ন দিয়েছে,
ঠিক আছে, আইপি ডিভাইডেড বাই আইএস। দেখো ট্রান্সফরমারে ভোল্টেজ বাড়াতে গেলে তোমাকে কারেন্ট কমাতে হবে, পাওয়ার কনস্ট্যান্ট রাখার জন্য ভোল্টেজ বাড়াতে গেলে কারেন্ট কমাতে হবে। কেন স্যার? কারণ পাওয়ারের ফর্মুলা আছে ভি ইন্টু আই। তুমি দেখো আমার যদি মিনিমাম পাওয়ার লস করতে হয়, মিনিমাম পাওয়ার লস মানে কি, পাওয়ারকে আমি কনস্ট্যান্ট রাখবো, তাহলে পাওয়ারের ফর্মুলা যদি আমার ভোল্টেজ ইন্টু কারেন্ট হয়, তার মানে ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে কারেন্টের ভ্যালু কমতে হবে। এটা কিন্তু ওহমস লয়ের মতো ভাববে না যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এখানে ব্যাপারটা অন্য। ঠিক আছে, পাওয়ারকে কনস্ট্যান্ট রাখতে গেলে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমাতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, ওই জন্য দেখবে একটা প্রশ্ন দেয় যে দিয়েওছে যে ট্রান্সফরমার দিয়ে লং ডিস্টেন্স যদি ইলেকট্রিক্যাল সাপ্লাই পাওয়ার ট্রান্সমিশন করতে হয় তো তার জন্য কি করতে হবে, ভোল্টেজ বাড়িয়ে দাও, হাই ভোল্টেজ হও লো কারেন্ট হও। ঠিক আছে, এটা গেল। আচ্ছা স্প্রেয়ার অটোমাইজার এগুলো তো বার্নৌলিস প্রিন্সিপাল কতবার বলা হয়েছে ক্লাসে, নতুন করে আজকে আর বলার কিছু নেই, শুধু উত্তরগুলো আমি দাগিয়ে দিচ্ছি। মলিকুলার ভেলোসিটি বেড়ে গেলে মলিকুলার প্রেশার কমে যাবে, যেই সাইডে বা যেখানে বাতাসের বেগ বেশি সেখানে বাতাসের চাপ কম। ঘরের চাল উড়ে যাওয়া, প্র্যাকটিক্যাল বেস কোয়েশ্চেন। পতাকা পথ করে নড়া, অ্যারোপ্লেনের উইংস, ঠিক আছে, অ্যারোপ্লেন যখন টেক আপ করছে, এগুলো সব বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায়। স্পিনিং অফ ক্রিকেট বল, ম্যাগনাস এফেক্ট, টার্বুলেন্স বা উইন্ড টার্বুলেন্সের জন্য। ঠিক আছে, এগুলো সবই আমাদের বার্নৌলিস প্রিন্সিপালের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা দেখি। পরের কোয়েশ্চেন আমাদের এটা, ওয়াটার হুইচ অ্যাভেলেবেল, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাভেলেবেল টু প্ল্যান্ট রুট। আচ্ছা ওয়াটার, এই যে গাছের মূলরোম দ্বারা জল শোষণ, এটা যদি আমি বলি তো ক্যাপিলারি প্রেশার, এটা বলবো এই যে অ্যাকশন, এই অ্যাকশনটাই তো আমাদের ক্যাপিলারি অ্যাকশন, অসমোসিস প্রক্রিয়া, যে কোনো কিছু অপশান এখানে থাকতে পারে, সিম্পল জিনিস। আচ্ছা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, 1813 হেনরি ওরস্টেড। ঠিক আছে, ওরস্টেড, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। যদি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতো তাহলে আমরা মাইকেল ফারাডে উত্তর দিতাম, যদি আমাদের বলতো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কার। ওকে, 181 সাইক্লোট্রন। শোনো, সাইক্লোট্রন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দিয়ে পজিটিভ চার্জ পার্টিকেল যেগুলো আছে, পজিটিভ চার্জ পার্টিকেলকে আমরা অ্যাক্সিলারেট করি। তাহলে অ্যাক্সিলারেটিং ইলেকট্রনস নয়, অ্যাক্সিলারেটিং প্রোটনস, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো সাইক্লোট্রন দিয়ে কি করা হয়, পজিটিভলি চার্জ পার্টিকেল। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে স্যার ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল যেটা আছে ই প্লাস মানে পজিট্রন, এটাও থাকতে পারতো অপশানে। পজিট্রনও আমাদের পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জ পার্টিকেল যেগুলো আছে সাইক্লোট্রন ডিভাইস দিয়ে সেই পজিটিভ চার্জ পার্টিকেলকে আমরা অ্যাক্সেলারেট করি। যাই হোক, এটা গেল। 182 দেখো, দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, ভালো করে বুঝবে এগুলো, ম্যাগনেটিজমের খুব ভালো কোয়েশ্চেন, ম্যাগনেটিজম চ্যাপ্টারটা মেইনস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পার্ট। ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। যদি কনসেপ্ট অফ ইনডিউসড ইএমএফ দিত তাহলে উত্তর হতো ফারাডেস ল, কিন্তু ডিরেকশন কথাটার মধ্যেই এটার পুরো কোয়েশ্চেনের মানে ঘুরে গেছে। ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ, আবেশিত তড়িৎচালক বলের মান কোন ল থেকে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে লেন্জ ল। লেঞ্জের সূত্র, এটা ব্যাচে আমি পড়াবো। চার্জ কনভার্সন বা চার্জ কনজারভেশন, ঠিক আছে, আধানের সংরক্ষণ নিয়মের ওপরে এই জিনিসটা কাজ করে। ঠিক, ফারাডেসের দুটো ল আছে, সেই দুটো লয়ের পরেই আমাদের লেন্জের ল পড়তে হয়। 183। আচ্ছা স্ক্যাটারিং থেকে এই প্রশ্নটা দিয়েছে, অ্যাস্ট্রোনট মহাকাশচারী স্পেসশিপ থেকে আমাদের আকাশকে কি কালার দেখবে, যেহেতু কোনো স্ক্যাটারিং হয় না সেই জন্য ব্ল্যাক কালার দেখবে। সিম্পল কোয়েশ্চেন, কতবার পড়ানো হয়েছে এটা বলো, সিম্পল কোয়েশ্চেন, এগুলো সবাই পারবে। নেক্সট 184, রেঞ্জ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, এটা 400 থেকে 800 অনেকে দাগিয়ে এসছে, ভুল না, কিন্তু অ্যাজ পার দ্য ডেটা অ্যাকচুয়ালি যেটা আমাদের মোস্ট সুইটেবল ডেটা, সেই সুইটেবল ডেটা অনুযায়ী 390 থেকে 700 ন্যানোমিটার এটা। ঠিক আছে, তো 390 থেকে 700 ন্যানোমিটার, এটা আমাদের উত্তর নিতে হবে। বেসিক্যালি 400 থেকে 700, এটা অনেক জায়গাতে তুমি 400 থেকে 800 পাবে। ঠিক আছে, আমিও অনেকবার 400 থেকে 800 এটা বলা, মানে 400 থেকে 800 এটা আনসার করেছি। এবার অপশানে এর অনেক দূর দূর অপশান থাকলে তখন আমরা এটাকে নিতাম, যেহেতু কাছাকাছি অপশান আছে 390 থেকে 700 মোর প্রমিনেন্ট। ইয়েলো কালার, সেটাকে মিন কালার বলা হয়, কারণ এইগুলো তোমার এর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যের ইন বিটুইন ওয়েভলেন্থ হচ্ছে তারা, 600 ন্যানোমিটার ওয়েভলেন্থ হয় যেটা। ঠিক আছে, সিম্পল জিনিস। চলো নেক্সট আমাকে বলেছে, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস কজেস দ্য ফরমেশন অফ দ্য কার্বামিনো হিমোগ্লোবিন। এখানে বানান ভুল আছে, কার্বামিনো হিমোগ্লোবিন। শোনো, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে আমরা তাকে বলি অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্স, যার কালারটা হচ্ছে রেড কালার। ঠিক আছে, হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড যুক্ত হলে তখন আমরা তাকে বলি কার্বক্সি হিমোগ্লোবিন, যেটা ভয়ানক, মানুষকে মেরে দিতে পারে, যার জন্য বলা হয় সাইলেন্ট কিলার।
আর হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যদি যুক্ত হয় তখন আমরা তাকে বলি কার্বামিনো হিমোগ্লোবিন কমপ্লেক্স। তো এখানে আমাকে কার্বামিনো হিমোগ্লোবিন কমপ্লেক্স বলেছে, তো কার্বন ডাই অক্সাইড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা আমাকে বলবে এই কার্বামিনো হিমোগ্লোবিন কমপ্লেক্সের কালারটা বলবে আমাকে, কালার, ঠিক যেমন অক্সি হিমোগ্লোবিন কমপ্লেক্সের কালার হচ্ছে রেড কালার, তখন কার্বামিনো হিমোগ্লোবিন কমপ্লেক্সের একটা নির্দিষ্ট কালার আছে, সেই কালারটা কোনটা সেটা আমায় বলো। আচ্ছা নেক্সট পরেরটা, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য মিথেন ইন দ্য কাউডাং। দেখো কাউডাঙে কতটা মানে পরিমাণ মিথেন পাওয়া যায়, তো তার উত্তর আমাদের হবে স্যার 50%। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল, এগুলো ইজি, এগুলো মেন্সে সবাই পারবে। এই যে যেটা বলছিলাম, অল্টারনেটিং কারেন্ট ট্রান্সমিটেড টু এ ডিস্টেন্স প্লেস, তাহলে কি করতে হবে, পাওয়ার কনস্ট্যান্ট রাখতে হবে। তো ট্রান্সফরমার দিয়ে যখন তুমি পাওয়ার কনস্ট্যান্ট রেখে ডিস্টেন্স প্লেসে কারেন্টকে পাঠাবে তখন ভোল্টেজ বাড়াতে হবে, ভোল্টেজ বাড়ালে পাওয়ার কনস্ট্যান্ট রাখার জন্য P = VI ফর্মুলা থেকে কারেন্টকে কমিয়ে দিতে হবে। তাহলে হাই ভোল্টেজ এবং লো কারেন্ট, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, হাই ভোল্টেজ লো কারেন্ট। এই জায়গাটা মেইনসের জন্য দেখতে পাচ্ছ যে প্রায় অনেক প্রশ্ন এখান থেকে দিয়েছে, এই জায়গাটা আমাদের একটু ভালো করে পড়তে হবে এবং পড়াবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডাজ নট কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান 90° বন্ড অ্যাঙ্গেল। তুমি দেখো এখানে PF5 হচ্ছে আমাদের PCl5 বা PF5 তুমি যা বলো, এটা হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন, SF6 sp3d2 হাইব্রিডাইজেশন, SiF6 sp3d2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এখানে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে হয় আমাদের TBP স্ট্রাকচার বলে, এইটার ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে SF6 এর ক্ষেত্রে অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, এটার ক্ষেত্রে আমাদের অক্টাহেড্রাল স্ট্রাকচার হয়, কিন্তু CF4 হয় হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। আমি লিখে দিচ্ছি CF4, এখানে কোনো 90°তে নেই, সব 109°28'। ঠিক আছে, এটা হলো টেট্রাহেড্রাল স্ট্রাকচার। ঠিক, সো অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ CF4। ঠিক আছে, বন্ডিং থেকে একটাই প্রশ্ন এসছে, কিন্তু কত সুন্দর প্রশ্ন এবং ডেপথ থেকে কোয়েশ্চেন দেখো, এ না পড়লে পারা যাবে না। ঠিক আছে, এই জন্য আজকেই আমাদের ক্লাসে ব্যাচে বন্ডিংয়ের চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, এগুলো সবগুলো আলোচনা করে দিয়েছি। হাইব্রিডাইজেশন কেমন করে বার করতে হয়, কোনটার কি স্ট্রাকচার হয়, sp3d, এগুলো কেমন করে আসলো, সব কিছু। কারণ এখন আর আগের মতো দিনকাল নেই যে নর্মালি আয়নিক বন্ড থেকে এখান থেকে ওখান থেকে প্রশ্ন দেবে, এখন দিনকাল অনেক পাল্টে গেছে, কোয়েশ্চেন আপডেট হয়েছে, তোমাকেও আপডেট হতে হবে। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি কত স্যার? 50 হার্জ, 50 হার্জ কারেন্ট আমরা ব্যবহার করি। আমাকে কমেন্টে বলো যে ইন্ডিয়াতে ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত, ইন্ডিয়াতে বলে নয়, যে কোনো জায়গাতে ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হার্জ আমায় বলো। ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন। নেক্সট, এটা 220 হার্জ দাগিয়ে এসছে, এটা 220 ভোল্টেজ হয়, এই পিক ভোল্টেজ আর মানে RMS ভোল্টেজের ব্যাপারটা, যে পার্টটা বলা হচ্ছিল। ঠিক, আচ্ছা নেক্সট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার, এটা একটা যন্ত্র আছে। তো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার দিয়ে আমরা কি করি, ইউজুয়ালি কি টাইপের পলিউশনের জন্য, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার আউটডোর এয়ার পলিউশন যেটা আছে, এই আউটডোর এয়ার পলিউশন মানে বাইরের আউটডোরে বাতাসে যে পলিউশন আছে সেই পলিউশনটাকে রিমুভ করার জন্য আমাদের ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটার যন্ত্র দরকার হয় এটা। ঠিক আছে, এই হলো যন্ত্রটা দেখতে। নেক্সট 97 কি হবে, 197, চলো বলছে ওয়ান অফ দ্য ফলোয়িং লিকুইড উইল লিভ বিহাইন্ড এ রেসিডিউ অন হিটিং। দারুণ কোয়েশ্চেন, এর মধ্যে কোন সলিউশনটাকে হিট করলে একটা পদার্থ পাত্রের মধ্যে পড়ে থাকবে। তুমি দেখো ব্রাইন সলিউশন যেটা আছে, ব্রাইন আমরা ক্লাসে ডিরেক্ট করিয়েছি। ব্রাইন সলিউশন মানে কি জানো, ব্রাইন মানে হলো স্যার সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড তো নন ভোলাটাইল, একটা প্রশ্ন ছিল না যে নন ভোলাটাইল সলিড যদি ভোলাটাইল লিকুইডের মধ্যে অ্যাড করা হয় তাহলে বলিং পয়েন্ট কি হবে। তাহলে যখন ব্রাইন সলিউশন লবণাক্ত জলকে, ধরো সমুদ্রের জল নিয়ে এসছো, সমুদ্রের জলকে একটা পাত্রের মধ্যে রেখে যদি হিট করো, তো লবণ কি হবে, লবণ তো জলের সঙ্গে বাষ্পদশায় যাবে না, লবণ পাত্রের মধ্যে থাকবে, জলটা বাষ্পদশায় চলে যাবে। তার মানে এইটাই আমাদের হিট করলে রেসিডিউ হিসেবে পড়ে থাকবে, কারণ এখানে একটা সলিডের ব্যাপার আছে যেটা নন ভোলাটাইল। তো উত্তর হবে আমাদের ব্রাইন সলিউশন। যেটা ব্রাইন সলিউশন কি জিনিস জানতে চাইতে পারে, তো তার উত্তর হচ্ছে আমাদের সল্ট আর ওয়াটার। বাদ বাকি ব্রোমিন লিকুইড, এটা নর্মাল বাষ্পীভূত মানে হবে, মার্কারি লিকুইড বাষ্পদশায় চলে যাবার, অ্যালকোহল তো ভোলাটাইল। ঠিক আছে, এটা তো আমরা জানি নর্মালি। চলো 198, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, স্পিডোমিটার দিয়ে কি করি। তুমি আমার একটা কথা বলো তো, স্পিডোমিটার দিয়ে তো স্যার স্পিড মাপি, এটা তো ঠিকই আছে, কিন্তু গাড়ি যখন তুমি চালাচ্ছ, তোমার গাড়ির যে কাটা, স্পিডের যে কাটা,
তো স্পিডের কাটা কি সবসময় এক জায়গাতে থাকে, নাকি একটাই ভ্যালু দেখায়, নাকি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, যখন পিক আপ বাড়াচ্ছ উঠছে, ব্রেক মারছো নামছে। তার মানে একটা নির্দিষ্ট সময় গাড়িটার স্পিড কত সেইটা দিয়ে আমরা বেসিক্যালি, বা সেই জিনিসটা আমরা স্পিডোমিটার দিয়ে মাপি। তাহলে স্পিডোমিটার দিয়ে কি মাপা হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট সময় গাড়ির বেগ কত, ঠিক আছে, বা গাড়ির গতি কত, অ্যাকচুয়ালি স্পিড কত। স্পিডোমিটার যখন বলছি তখন আমাদের ভেলোসিটি উত্তর হবে না, স্পিড উত্তর হবে। সো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, সি। ওকে, নেক্সট 200 লাস্ট কোয়েশ্চেন। দ্য ড্যামেজ ইন্ডিউস বাই দ্য প্যান কথাটার মানে হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এটা একটা ফটোকেমিক্যাল স্মগ, সেকেন্ডারি স্মগ, খুবই ভয়ানক জিনিস, ঠিক আছে। তো প্যান দিয়ে কি হয়, স্কিন ক্যান্সারও হয়, আই ইরিটেশন মানে চোখ জ্বালা এটাও হয়, দুটোই হয়। তো যারা বোথ দাগিয়েছো তারা কারেক্ট আনসার করেছো, ঠিক আছে। তাহলে এই হলো টোটাল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট থেকে যে কটা কোয়েশ্চেন এসছে মোটামুটি, সেটা একটা দুটো কোয়েশ্চেন হয়তো বাকি আছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সে স্যার করাবেন, যদি বাকি থাকে আমি ওটা আলোচনা করে দেবো ক্লাসে, কোনো সমস্যা নেই। তো নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক বেশি আসছে, দেখতে পাচ্ছ। আর এই ব্যাপারটা বা এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুকে বাদ দিয়ে পরীক্ষা হলে পাস করা যাবে না। ভালো করে সায়েন্স পড়ো, আমার সঙ্গে পড়ো, ঠিক, যেভাবে তোমাদের ক্লাসেসগুলো নিচ্ছি সেইভাবে পড়ো। আলটিমেটলি সিলেবাসটা কভার করে পুরো ভালো করে রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, এবং তুমি একটা নির্দিষ্ট জায়গাতে চলে যাবে। ওই যে লোকটা যেরকম দাঁড়িয়ে শ্যুট করেছে না, ঠিক আছে, মানে কোনো রকম গ্লাস না পড়ে কিছু না পড়ে ওই লেভেলের কনফিডেন্স তোমার তৈরি হয়ে যাবে আমার সাথে সায়েন্স পড়লে। ওকে, প্রত্যেকের সঙ্গে দেখা হবে আবার। যে ভিডিওর নিচে যে এমসিকিউগুলো বললাম, যার কমেন্ট করতে বললাম, সেই কমেন্টগুলো অবশ্যই করো, ঠিক আছে। চলো, জয় হিন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সি ইউ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।